রাজগুরু, আমার ছেলে কেমন পাওয়ারের অধিকারী হবে? মাই কিং, আমায় অভয় দিলে বলতে পারি। মাথা নিচু করে বলল। ও রাজগুরু, তোমার যা মনে হয় বলে ফেলো, হোক সেটা ভালো বা খারাপ। কিং, আপনার কি পৃথিবী নামক গ্রহের কথা মনে আছে, যেখানে মানুষ বসবাস করে? সেই তুচ্ছ মানুষগুলোর সাথে আমার ছেলের কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ আপনার ছেলের শরীরে না আছে ম্যাজিক্যাল ক্ষমতা, আর না আছে কোনো অ্যাট্রিবিউট, আর না আছে কোনো ম্যাজিক্যাল কোর। আপনার ছেলে সেই তুচ্ছ মানুষগুলোর থেকেও আরো দুর্বল। মাই কিং, আমায় ক্ষমা করবেন। এই খবর যদি বাইরের কেউ জানে যে আপনার ছেলের কোনো ক্ষমতাই নেই, তাহলে সেটা আপনার সম্মানের দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে যাবে। রাজগুরু মাথা নিচু করে ভয়ে ভয়ে কথাগুলো বললেন। খুবই চিন্তার বিষয়। আচ্ছা রাজগুরু, কি করা যায় বলো তো? আর 3 দিন পরে আপনার ছেলে জন্ম নেবে, তখন আপনি তার সাথে কি করবেন সেটা আপনিই ঠিক করেন মাই কিং। রাজগুরু মাথা নিচু করে বলল। আচ্ছা তুমি যাও। এরপর কিং অনেকক্ষণ চিন্তার পরে তার মুখে হাসি ফুটে উঠল। আজকে কিংয়ের ছেলে হলো। কিং সেই সময় দ্রুত সেই রুমে যায় আর সকল দাসীকে এই সব কথা বাহিরে জানাতে বারণ করল। এমনকি তার স্ত্রীকেও না। সবাইকে বলতে বলেছে তার মৃত সন্তান হয়েছে। যদি তাদের মধ্যে কেউ বাহিরে এই সত্যিটা বলে তাহলে সবার গর্দান কাটবে। তাই কেউ ভয়ে মুখ খুলল না। কিং তাদের সবাইকে বৃষ্টি করে স্বর্ণের মুদ্রা দিয়ে দিল এবং সেই ছেলেটাকে তার বিশ্বস্ত এক সৈনিককে দিয়ে বলল, এই বাচ্চাকে ডেথ কোয়াতে ফেলে আসো। খবরদার কেউ যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে, জানলে তুই শেষ। জো হুকুম মাই কিং। এরপর সেই স্বর্ণটি সেই বাচ্চাটাকে নিয়ে যেই কুয়াতে ফেলবে অমনি সেই বালকটি সেই সৈনিকটার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো আর সেই সৈনিককে তার নরম ছোট ছোট হাত দিয়ে ডাকতে লাগলো আর হাসতে লাগলো। এই দেখে সেই সৈনিকটি ছেলেটির প্রতি মায়া হলো, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তাই সে সেই বাচ্চাটাকে নিয়ে তার কুটিরে গেল। এই বাচ্চাটি সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, আজ হতে এর বাবা মা আমরা। আমি জানি না। তাদের কথাবার্তার মধ্যে সেই বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। তখন থেকেই তারা তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসে বড় করতে থাকে। সেই সন্তানটি আসার 2 বছর পরেই তাদের আরেকটি ছেলে হয়। এতে তারা অনেক খুশি হয়। দুজনকে বুকে আঁকড়ে তারা জীবন অতিবাহিত করছে। এভাবে কেটে গেল 10টি বছর। সেই সৈন্যটির নাম হেলেন ও তার স্ত্রীর নাম হেলেনা। বড় ছেলের নাম জ্যাক ও ছোট ছেলের নাম হ্যালি। হ্যালি ছোট থেকেই সকল প্রকার ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে পারে, আর অন্যদিকে জ্যাক কিছুই পারে না। তবে এতে তাদের 2 ভাইয়ের ভালোবাসা কখনো কমে না। তাদের আজকে ম্যাজিক্যাল একাডেমিতে হেলেন মানে তাদের বাবা ভর্তি করিয়ে দিল। এই মনস্টার ওয়ার্ল্ডে অনেকগুলো ম্যাজিক্যাল একাডেমি আছে। তার মধ্যে বেস্ট যেগুলো আছে সেগুলোতে প্রিন্স, প্রিন্সেস, জেনারেল সন্তান ও সৈনিকদের সন্তানরাও পড়তে পারে। হ্যালিও জ্যাককে ভর্তি করিয়ে হেলেন বাসায় চলে গেল। এখানে তাদের 5 বছর থাকতে হবে। পরের দিন থেকেই সকলের ক্লাস শুরু। কেমন আছো সবাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। আমি লরি। আমি তোমাদের ফাইটারের টিচার। কীভাবে শত্রুপক্ষকে খুব সহজেই ধরাশায়ী করা যায় আমি তা শেখাবো। তাইলে চলো যাওয়া যাক। এটা বলার সাথে সাথে আমরা সবাই একটা মাঠে চলে এলাম। এরপর আমাদের দুজন দুজন করে ফাইট করতে বলা হলো। সবাই করতে লাগলো, আর আমার ফাইট পড়লো একটা মেয়ের সঙ্গে। আমি তো কিছুই পারি না। সোরটাও উল্টো ধরেছি, মানে ব্লেডের জায়গায় ধরেছি, আর হাতল ওই মেয়েটার দিকে তাক করে। এটা দেখে সবাই হাসাহাসি করতে লাগলো, আর আমার ছোট ভাই সবার সামনে আমায় একটা চড় মারলো। চড় খেয়ে আমি কাঁদতে কাঁদতে আমার রুমে গেলাম। এই দৃশ্য দেখে সেদিনের মতো আর কারো ক্লাস করা হলো না। পরের দিন আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে ক্যান্টিনে গেলাম খেতে। সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমি খাবার
কোনো মতে খেয়েই ক্লাসের দিকে হাঁটতে লাগলাম। সামনে ছিল এই রাজ্যের বড় প্রিন্স, মানে এক হিসেবে আমার ছোট ভাই, কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। সেই প্রিন্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। প্রিন্স উঠেই আমায় একটা চড় মারল আর বলল, আজকে আমার জন্মদিন, তাই তোকে ক্ষমা করে দিলাম। আর যদি আমার সামনে আসোস তাহলে সেদিনই তোর জীবনের শেষ। আমি মাথা নিচু করে কথাগুলো শুনে প্রস্থান করলাম। আমি ক্লাসে ঢুকে সবার শেষের বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর আমাদের ক্লাসে আরেকজন ছাত্র ঢুকলো। ঢিলা ঢালা জামা কাপড়, ইয়া বড় একটা চশমা, চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড় তালি দেয়া, পায়ে ছেঁড়া জুতো, এক কথায় খ্যাত টাইপের। সে ছেলেটাও পিছনের সিটে এসে আমায় বলল, আমি কি বসতে পারি? জি ভাই, বসুন। এরপর ছেলেটা আমার পাশে বসলো। এতে সবাই হাসি যেন আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর একজন ম্যাডাম এলো। শুভ সকাল, কেমন আছো সবাই? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? ভালো। আমি তোমাদের এনার্জি টিচার। আমি তোমাদের এনার্জি বৃদ্ধিতে সহায়তা করব। চলো যাওয়া যাক। এটা বলার সাথে সাথে আমাদের রুম মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। আমরা একটা জঙ্গলে চলে এলাম। সামনে অনেকগুলো আসন রয়েছে। ম্যাডাম আমাদের সামনের আসনগুলোয় বসতে বলায় আমরা বসে পড়লাম। এরপর ম্যাডাম আমাদের সবার চোখ বন্ধ করে সকল চিন্তাভাবনা ত্যাগ করে নিজের এনার্জির দিকে শুধু ফোকাস করতে বললেন। আমরা তাই করলাম। আর এদিকে আমি কিছুই করতে পারছি না, ভালো লাগছে না। জ্যাক, তুমি আরও ট্রাই করতে থাকো, দেখবে তুমি পারবে। আমি ম্যাডামের কথা শুনে মাথা নাড়িয়ে সায় দিয়ে পুনরায় ট্রাই করছি। অনেকক্ষণ পর আমি আমার মস্তিষ্ক কন্ট্রোলে করতে পেরেছি। এরপর আমি একটু সামনে গিয়ে দেখলাম একজন লোক ধ্যান অবস্থায় বসে আছে। আমি তার সামনে যেতেই সে হাতের ইশারায় আমায় বসতে বললেন। আমিও বসে পড়লাম, তবে অবাকের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। কারণ আমি যেখানে আসলাম সে বুঝলো কি করে? অবাক হওয়ার কিছুই নেই। আমার কাছে যত ক্ষমতা আছে তা প্রকৃতপক্ষে তোমারই, কারণ আমি তোমার মধ্যেই পুনরায় জন্মগ্রহণ করেছি। তুমি নিজেকে জানো জ্যাক, আগের জন্মে তুমি কি ছিলে, কি তোমার আসল পরিচয়, তোমার লক্ষ্য ও উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করো জ্যাক। তুমি এমন একজন যার কাছে সকল কিছুই মাথা নিচু করতে বাধ্য, এমনকি গডসরা পর্যন্ত তোমার কাছে মাথা নিচু করতে বাধ্য। কে তুমি, কি তোমার পরিচয়, কীভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল? খোঁজো জ্যাক, খোঁজো। এরপর আমার চোখ খুলে গেল, আর আমি সামনে তাকিয়ে দেখি এখনও কারো চোখ খুলে নাই। সবাই চোখ খোলো। আজকের ক্লাস এই পর্যন্ত। এরপর আমাদের নিয়ে টেলিপোর্ট করে ক্লাবে নিয়ে গেলেন। এরপর আসলেন মিকা ম্যাডাম। ইনি আমাদের স্পেস টিচার। স্পেসের বিভিন্ন জ্ঞান আমাদের দিয়ে ক্লাস শেষ করলেন। শেষ ক্লাসে প্রিন্সিপাল প্লি আসলেন। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? ভালো প্রিন্সিপাল প্রিলি, আপনি কেমন আছেন? ভালো। আজকে তোমাদের সবাইকে নিয়ে ডেড ফরেস্টে নিয়ে যাওয়া হবে। সেখানে তোমাদের পার্টনার বানাতে হবে। তবে বলে রাখি, যদি কেউ পার্টনার বানাতে গিয়ে মারা যায় তাহলে একাডেমির কেউ দায়ী নয়। এই বলে আমাদেরকে টেলিপোর্ট করে জঙ্গলে নিয়ে গেল। সবাই সবার পার্টনার বানাতে ব্যস্ত হয়ে গেল। আর আমি যার কাছেই যাই সেই আমাকে হয় লাথি মারে, না হয় আছাড় মারে। তাই সাহস করে আর যাইনি, শিক্ষকদের সাথে দাঁড়িয়েছিলাম। কি জ্যাক, তুমি কি পার্টনার বানাবে না? স্যার, আপনারা তো দেখলেন আমার কি হাল হয়েছে, তাই আর সাহস নাই। আচ্ছা, চিন্তা করো না, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। এবার যারা পার্টনার বানাতে পারবে না তারা আগামী বছর আবার পাবে। তবে তখন জটিলতা থাকবে অনেক। আগামী বছর যারা টুর্নামেন্টে জয়ী হতে পারবে কেবল তারাই পার্টনার বানানোর সুযোগ পাবে। তাইলে তো এই সুযোগটাই বেস্ট ছিল। এরপর সবার পার্টনার বানানো শেষ হলে আমরা যার যার রুমে চলে গেলাম। ও, আপনাদের তো বলাই হয় নাই, যে ছেলে আমার কাছে বসেছিল সে এখন আমার বন্ধু। তার নাম শুভ। ও আর আমি কোনো পার্টনার বানাতে পারি নাই। এর পরের দিন আমি লাইব্রেরিতে গেলাম। গিয়ে এই মনস্টার ওয়ার্ল্ডের ইতিহাস ও বিভিন্ন স্পেলের বই, সোর্ড ফাইটের বই, আরও কিছু প্রয়োজনীয় বই নিয়ে আমার রুমে গেলাম। সকল ক্লাস শেষে আমি আর শুভ আমাদের রুমের দিকে যেতে নিচ্ছিলাম।
অমনি আমার সাথে এক ছেলের ধাক্কা লাগে। ছেলেটা উঠেই আমায় চড় মারে আর বলে, তুই আমার ধাক্কা দিয়ে অনেক বড় ভুল করেছিস। তোকে আমি ডেট ফাইটে চ্যালেঞ্জ দিচ্ছি, হয় চ্যালেঞ্জ গ্রহণ করবি না হয় মৃত্যুদণ্ড। বল কোনটা চাস? আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বলেন কখন ফাইট হবে? বাহ, তোদের তো ভালোই দম আছে। ডেথ ফাইটের কথা শুনেও ভয় লাগে নাই। কালকে ছুটির পরে ট্রেনিং স্টেডিয়ামে হবে। এই বলে ছেলেটা চলে যেতেই আমি ধপ করে নিচে বসে পড়লাম। কিরে তোর আবার কি হলো? আমি আর এই একাডেমিতে পড়বো না। বন্ধু, যেভাবেই পারিস আমায় বের করে দে, আমি মরতে চাই না। বেশি কথা বললে তারপরে কান ফাড়াই দেবো। চল কালকেই দেখবি খেয়ে যেতে। আজকে আমাদের ফাইট হবে, জানি না কি হবে। আজকেও আমি সেই দিনের লোকটাকে দেখেছিলাম। আজকেও বলল আমি নাকি অনেক শক্তিশালী, কিন্তু আমার মধ্যে কোনো পাওয়ার ফিল করতে পারি না। স্বপ্ন। আমি জানি দেখ, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্য। আমাকে ওরা শুধু চিল ও অন্ধই করে নাই, তারা এমন কিছু করেছিল যার জন্য আমার মৃত্যু ঘটে। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমায় আরেকটা সুযোগ দিয়েছেন। আমি আবার পুনর্জন্ম লাভ করেছি, আর এবার আমাকে আমার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। আমি আর তুমি একই ব্যক্তি জ্যাক। আমাকে চেনো জ্যাক? তুমি কে, কি তোমার পরিচয়? তোমার জন্য সমগ্র সৃষ্টি বসে আছে জ্যাক। শয়তান লুসিফার বর্তমান অধিক শক্তিশালী হয়েছে। বর্তমানে সাধারণ মানুষ ও সাধারণ মনেস্টারদের অনেক কষ্টে দিন যাচ্ছে। তাদের মুখে তোমাকেই হাসি ফোটাতে হবে জ্যাক। শুধু সময়ের অপেক্ষা জ্যাক। আর আমি এখন ক্লাসে বসে আছি। আজকে মনটা ভীষণ খারাপ। হয়তো আজই আমার জীবন শেষ। আমার যে অবস্থা, ছোট একটা ম্যাজিকের আঘাতেই তো আমি শেষ হয়ে যাব। কি রে জ্যাক, তোর মুখটা আজকে অমন লাগছে কেন? আজকেই তো আমার মৃত্যু হবে, তাইলে আমার কি করা উচিত বল? এটাকে মৃত্যু হিসাবে না নিয়ে যুদ্ধ হিসাবে নিয়ে দেখ, খারাপ লাগবে না। ধর তুই কোনো যুদ্ধক্ষেত্রে আটকে গেলি, তুই তো কিছুই জানোস না, তারপরে বাঁচার জন্য হলো তুই তোর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবি, তাই তো? এইটাই তোকে বলছি। শোন, দুর্বল হয়ে অনেকদিন বাঁচার চেয়ে অন্যায়ের প্রতিবাদ করে যুদ্ধ করে কিছু সময় বাঁচা তার চেয়েও হাজার গুণ সম্মানের। আমরা কোনো অপরাধ করিনি, তাই বলে অন্যায়কে মেনে নেব না। হয়তো ওই লোকটা আমাদের চেয়ে অনেক শক্তিশালী, তারপরও আমরা তার অন্যায়ের প্রতিবাদ করতে পারছি, এটাই অনেক। কি ঠিক বললাম তো? ঠিক বলছস। আমাদের কথার মাঝেই ম্যাডাম চলে এলেন। সবাই বসো, আজকে আমি তোমাদের শর্ট ম্যাজিক কী তা শেখাবো। এই বলে আমাদের মাঠে নিয়ে গেলেন। এরপর কিভাবে সোর্ডে ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে হয় তা শিখিয়ে দিলেন। আমি তো কিছুই পারি না। এভাবে একে একে সব ক্লাস শেষ হলো। আমিও শুভ হেঁটে হেঁটে স্টেডিয়ামে যাচ্ছি। সবাই আমাদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। আমরা সোজা স্টেডিয়ামের ভেতর ঢুকে ওই ছেলেটার সামনে দাঁড়ালাম। বাহ, তোদের তো দেখি দম আছে। ভালো, চল শুরু করি। এটা বলেই সে কিছু একটা স্পেল পড়ল। এতে আমাদের পুরো শরীর অসাড় হয়ে গেল, নড়াচড়া করতে পারছি না। এরপর আমাদের গলা বরাবর বেশ কয়েকটা স্লাইস দিল। স্লাইসগুলো আমাদের দিকে আসতেই শুভ তৎক্ষণাৎ তার হাতে দ্য লিজেন্ডারি ডেস্ট্রয়ার সোর্ড এনে একটা খুবই শক্তিশালী স্লাইস দিল। এই স্লাইসটা সেই ছেলের সব স্লাইস ধ্বংস করে ছেলেটার দিকে যেতে লাগলো। ছেলেটা এটা দেখে তার চারপাশে সুপার এন্টি ডেস্ট্রয়ার ব্যারিয়ার দিল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে স্লাইসটি ব্যারিয়ারে আঘাত করেই ধ্বংস হয়ে গেল। আমি মনে করেছিলাম হয়তো স্লাইসটা ছেলেটার শরীরে লাগবে, কিন্তু তার ব্যারিয়ারে লেগেই ধ্বংস হয়ে গেল। এটা দেখে শুভ আরও রেগে গেল। সে এবার একটার পর একটা স্লাইস দিতেই লাগলো, আর সব স্লাইস সেই ব্যারিয়ারে লেগেই ধ্বংস হয়ে যাচ্ছে। একসময় শুভ ক্লান্ত হলেই সেই ছেলেটা ব্যারিয়ার মুছে বলল, বাহ, তোর তো দম আছে। প্রিন্স অফ মনস্টারের সাথে তো ভালোই টক্কর লইতে পারোস। এই কথা শুনে আমিও শুভ ঠক ঠক করে ভয়ে কাঁপতে লাগলাম, কারণ এই ছেলেটার পাওয়ার সম্পর্কে এই পুরো মনস্টার ওয়ার্ল্ড জানে। সে এই পুরো মনস্টার ওয়ার্ল্ডের সবাইকে হারিয়ে এই উপাধি পায়, দ্য প্রিন্স অফ মনস্টার। তোদের মারা ইচ্ছা ছিল না, তবে এবার তো মারতে মনে হচ্ছে। এই বলে আমাদের দিকে দ্য ডেস্ট্রয় অ্যান্ড কিল এনিথিং স্পেল পড়ল। আমাদের চারপাশে অনেক ঘূর্ণিঝড় উঠল। প্রতিটা ঘূর্ণিঝড় অন্ধকারের চেয়েও কালো ছিল, আর সেই ঘূর্ণিঝড়গুলো হতে খুবই ভয়ঙ্কর রকমের শব্দ আসছিল।
আমরা তো ভয়ে শেষ। শুভ তো পাগলের মতো চারদিকে তার সোর্ট দিয়ে স্লাইসের পর স্লাইস দিতে লাগলো। হঠাৎ চারপাশের ঘূর্ণিঝড় আমাদের ঘিরে ফেললো। এরপর আমাদেরকে খুবই ভয়ঙ্কর দেখতে অনেকগুলো প্রাণী ঘিরে ধরলো। প্রাণীগুলোর সারা শরীর হতে পচা গন্ধ আসতে লাগলো। চারপাশের মাংসগুলো যেন খসে খসে পড়ছে। পুরো শরীরে বিষাক্ত লাল লাল পোকা কিলবিল কিলবিল করছে। সেই প্রাণীগুলোর চোখ রক্তের চেয়েও লাল। রক্তগুলো চুয়ে চুয়ে পড়ছে। আমরা গন্ধের কারণে বমি করতে লাগলাম। আমরা খেয়াল করলাম সেই প্রাণীগুলো আমাদের বমিও চেটে চেটে খেয়ে ফেলল। এ দেখে আমরা আরও বমি করতে লাগলাম। এরপর সেই প্রাণীগুলো সব পরিষ্কার করেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আর আমরা সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, না! সেই প্রাণীগুলো আমাদেরকে পাগলের মতো কামড়াতে লাগলো। আর আমরা সেগুলোর সাথে পারছি না। একসময় শুভর ঘাড়ে কামড় দিয়ে মাথা আলাদা করে দিল। আর শুভ নিস্তেজ হয়ে পড়ে রইল। এই শুভই আমার একজন বন্ধু ছিল। এটা দেখে যেন আমি পাথর হয়ে গেছি। প্রাণীগুলো শুভর সাথে আমাকেও কামড়িয়ে খেতে লাগলো। আমার যেন আর বোধশক্তি নাই বললেই চলে। হঠাৎ শুভর একটা কথা আমার চোখে ভেসে উঠল। দুর্বলের মতো অনেক দিন বাঁচার চেয়ে অন্যায়ের প্রতিবাদ করে যুদ্ধ করে কিছু সময় বাঁচা তার চেয়ে হাজার গুণ সম্মানের। এই কথাটি আমার মাথায় আসতেই রাগে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আর অল্প অল্প করে আমার শরীর হতে গোল্ডেন ওরা বেরোতে লাগলো। আমার গোল্ডেন ওরা একসময় এতটাই তীব্রভাবে বেরোতে লাগলো যে এই বিশাল কালো ঘূর্ণিঝড়ের কালার মুহূর্তেই গোল্ডেন কালারের হয়ে গেল। উপরের পুরো আকাশ গোল্ডেন রঙের হয়ে গেল। বাহিরের সবাই এই সকল দেখে এতটাই অবাক ও ভয় পেল যে তারা সবাই মূর্তির মতো বসে রইল। আর যেই ছেলেটা আমাদের অ্যাটাক করেছে সেও ভয় পেয়ে উল্টো দিকে দৌড়াতে লাগলো। এই গোল্ডেন অরার কথা সবাই গল্পে পড়েছে, বিভিন্ন বইয়ে পেয়েছে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অরা হচ্ছে এই গোল্ডেন অরা। এই গোল্ডেন অরার যে রাজা ছিল তার নাম ছিল গোল্ডেন কিং নিভান। এই কিং এতটাই পাওয়ারফুল ছিল যে যার এক আঘাতে একটা পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যেত, যার নাম শুনলে সকলের মনে ভয় জন্মাতো। অন্যায় অপরাধ করতে সবার হাজারবার ভাবতে হতো। আমার চারপাশ দিয়ে গোল্ডেন অরা প্রচুর পরিমাণে বেরোতে লাগলো। হঠাৎ করে এক বিশাল আকারের গোল্ডেন বল হঠাৎ আমার সামনে দৃশ্যমান হলো। এরপরে তা ধীরে আমার ভেতরে ঢুকে গেল আর আমি ব্যথায় অজ্ঞান হয়ে যাই। আমার অজ্ঞান হবার পরে চারপাশের গোল্ডেন অরার থেকে কিছু ওরা আমার বন্ধু শুভর শরীরে আমার মাথায় ঢুকে ধীরে ধীরে তার মাথা ও শরীর একত্র হয়ে যায়। সেও মরার মতো পড়ে আছে। হ্যাভেন, কি হলো? এরকমভাবে পুরো হেভেন কেঁপে উঠলে কেন? সেনাপতি, জি লিডার। এমনভাবে হেভেনে কম্পন হলো কেন? খোঁজ করো, কি বিপদ আসতে চলেছে। অন্য একজন গডের দ্রুত আগমন। লিডার, গড অফ ফায়ার, বলো কি জন্য এসেছো? লিডার, বিভিন্ন ইউনিভার্সের তীব্র গোল্ডেন অরা দেখা মিলেছে। এই অরা অনেক শক্তিশালী, কারোর হবে না। এটা কিভাবে সম্ভব? গোল্ডেন কিংকে তো আমরা সিল করে ধ্বংস করেছি, আর আমরা আমাদের সকল প্রেডেটর পাওয়ার দিয়ে তার মৃত্যু নিশ্চিত করি, আর তার যে পুনরায় জন্মগ্রহণ না করতে পারে সে ব্যবস্থাও করেছি। তাইলে এটা কিভাবে সম্ভব? নাকি এই অন্তত শক্তিশালী, আবার পেছনে অন্য কারোর হাত আছে? সেনাপতি, খবর লাগাও, এই আবার মালিক কে? আমি এখনই বেরিয়ে পড়ছি। এই বলে সেনাপতি দ্রুত গতিতে বেরিয়ে গেল। কে হতে পারে এই আরার মালিক? সে খারাপ নাকি ভালো, খোঁজ করতে হবে। গড লিডার মনে মনে ভাবলেন, আমি অজ্ঞান অবস্থায় আমার সকল স্মৃতি মনে পড়তে শুরু করলো। আমি কি ছিলাম, কি আমার পরিচয়। আমি মরার পরে আমার সৈন্যগুলো বিনাশ হয়ে যায়। এক কথায় আমার সকল কিছু মনে পড়ে গেল। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ আমার চোখে আলো পড়তে ধীরে ধীরে চোখ খুলে দেখলাম সামনে প্রিন্সিপাল প্রিলি দাঁড়িয়ে আছেন। আমি ওঠে সোজা প্রিন্সিপাল প্রিলিকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে সবাই অবাক হয়ে গেল। কেমন আছো জেনিফার? হঠাৎ জেনিফার নাম বলায় সে অবাকের চরম সীমায় পৌঁছে গেলেন। আমার দিকে চোখ বড় বড় করে
তাকিয়ে রইল। আমি এটা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে ছেড়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার হাত হতে কিছু গোল্ডেন আলো তার মাথার ভেতরে ঢুকে গেল। এতে তার সকল স্মৃতি মনে পড়ে গেল। সে ঢুকরে কেঁদে উঠল। তার কান্না দেখে সবাই অনেক অবাক হয়ে আমারও প্রিন্সিপাল প্রিলির দিকে তাকিয়ে রইল। এখন থেকে প্রিলির জায়গায় জেনিফার নাম ব্যবহার করব। নিভান, তুমি কোথায় নিভান? তুমি ফিরে এসো নিভান, আমি তোমার জেনিফার নিভান। জেনিফার মাথা নিচু অবস্থায় বিলাপ করে কাঁদছে। জেনিফার, কে তুমি? আমাকে চিনতে পারছো না জেনিফার? আমি নিভান। নিভান? না, তোমাকে তো নিভানের মতো লাগছে না। এ কথা শুনে আমি একটা মুচকি হাসি দিয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করলাম। এতে চারদিকে গোল্ডেন অরাই ভরে গেল আর আমার শরীরে চলে এলো গোল্ডেন কিংয়ের পোশাক, গোল্ডেন কালারের রাজকীয় পোশাক। আমার হাতে চলে এলো গোল্ডেন সোর্ড ও আমার কাঁধে গোল্ডেন বার্ড উড়ে এসে বসলো। চারদিকে গোল্ডেন আলোর ছড়াছড়ি হতে লাগলো আর ধীরে ধীরে আমার চেহারা আমার আগের চেহারায় পরিবর্তন হলো। এ দেখে জেনিফার আমায় জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কেঁদো না জেনিফার, আমি তো চলে এসেছি আর আমি প্রতিশোধ নিব সকল অন্যায়ের। এরপর আমি সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই চারদিক হতে বসে মাথা নিচু করে আমার সম্মান জানাচ্ছেন। এ দেখে আমি সবাইকে উঠে দাঁড়াতে বললাম, আমি হলাম গোল্ডেন কিং, আজ হতে কারো কোনো কষ্ট থাকবে না। এ বলে সাথে সাথে টেলিপোর্ট হয়ে শুভর কাছে চলে গেলাম। দেখি হিলাররা শুভকে হিল করছে, কিন্তু হিল হচ্ছে না। আমি স্টুডেন্ট বেশে সামনে গেলাম। মিস, আপনি একটু সরুন, আমি দেখি শুভর কি হয়েছে। কিছুই দেখা নাই বাবা, হয়তো কিছুক্ষণ পর মারা যাবে, কোনো হিলই হচ্ছে না, তবুও যেহেতু দেখবা আসো। এ বলে সাইডে হিলার ম্যাডাম দাঁড়ালেন আর আমি মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে গেলাম। এরপর আমি শুভর দিকে তাকালাম। এর ফলে চোখের পলকে শুভর শরীর হিল হয়ে গেল এবং আগের তুলনায় হাজার হাজার গুণ শক্তিশালী হয়ে গেল। তার শরীর আগের হতে আরও হাজার গুণ শক্তিশালী হয়ে গেল। তার পোশাক চেঞ্জ হয়ে গোল্ডেন সৈনিকের পোশাক হয়ে গেল। তার শরীর হতে তীব্র গোল্ডেন অরা বেরোতে লাগলো আর সেই মুহূর্তেই হাওয়ায় ভাসতে লাগলো। এত কিছু হিলার দেখে আর নিতে না পারে অজ্ঞান হয়ে গেল। ধীরে ধীরে শুভ নিচে নেমে গেল। আস্তে আস্তে শুভ চোখ খুলে আমায় দেখতে পেয়ে বুকে ঝাঁপিয়ে পড়ল। বন্ধু, তুই ঠিক আছিস? তোর এখন কেমন লাগছে? এখন শুভ নিজের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে গেল। তার শরীরে গোল্ডেন ড্রেস আর তার শরীর থেকে তীব্র গোল্ডেন অরা বেরোতে দেখে অবাক হয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি তা দেখে মুচকি হাসি দিয়ে আমি মুহূর্তেই চেঞ্জ হয়ে গেলাম। আমাকে দেখে শুভর মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, গোল্ডেন কিং? শুভ, আজ থেকে তুই গোল্ডেন সৈনিক। এখন তোর কাঁধে অনেক কাজ রয়েছে, মনে রাখবি তুই বর্তমানে একজন গডের থেকেও শক্তিশালী। তোকে আমি এই ইউনিভার্সের আমায় যত সৈন্য আছে সবার সেনাপতি বানিয়ে দিয়েছি। তোর কথা শুনে আমি বুঝেছি যে তুই সত্যের পথে নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দিবি। বল তুই কি চাস? আমার কথা শুনেই শুভ তৎক্ষণাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মাই গোল্ডেন কিং, আমি আপনার কথা রাখতে যদি আমার মৃত্যু হয় তারপরও আমি রাজি। আদেশ করুন মাই কিং। শুভ ওঠো, তুমি কি এই ইউনিভার্সের পিউ গ্রহের কথা জানো? জি মাই কিং, সেখানে সকল অভিশপ্ত গডদের বাস, এমনকি শয়তানের লুসিফারও সেই গ্রহে থাকে। সেখানে কোনো রাজা নেই, তবে তারা সবাই সবার কথা রাখে। সেখানে খুব শক্তিশালী ব্যারিয়ার আছে, যার ভেদ করে কেউ বেরোতে পারে না। তোমাকে সেই গ্রহের সবাইকে ধ্বংস করে দিতে হবে। একটা কথা মনে রেখো, যাদের রক্তে রয়েছে বেঈমানি তাদেরকে যত ছাড় দিবে পরবর্তীতে তারা আরও শক্তিশালী হয়ে তোমাকে অ্যাটাক করবে। হয়তো তখন তুমি নাও বিজয়ী হতে পারো, তাই তাদেরকে ধ্বংস করাই ভালো হবে। আপনার হুকুম আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো, তবে আমি জানি যে সেখানে লুসিফার নেই, বরং তার একটা সত্তা রয়েছে। তাইলে আমি কিভাবে মারব? শুধু লুসিফার না, ওখানে যারা আছে সবাই সেই সকল গডদের একটা করে সত্তা। তারা সবাই ধ্যানে আছে প্রত্যেক সত্তাকে শক্তিশালী করার। যখন সব সত্তা পূর্ণ শক্তিশালী হবে তখনই তারা এই সৃষ্টিকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠবে। তাই যা করার তা দ্রুতই করতে হবে। তুমি তোমার সৈন্য প্রস্তুত করে এগিয়ে যাও। নিশ্চয়ই বলতে হবে না যে তোমার সৈন্য কোথায় আছে। তবে তোমাকে একটা কথা বলি, যাকে তোমার মনে হবে যে সত্যের
সে সত্যের জন্য জীবন দিতে সর্বদাই প্রস্তুত। তাকেও তুমি গোল্ডেন সৈন্য বানাতে পারো। এই বলে আমি তার মাথায় হাত দিলাম। এতে আমার শরীর হতে কিছু গোল্ডেন পাওয়ার শুভর ভেতরে ঢুকে গেল, আর শুভ মাথা নিচু অবস্থায় টেলিপোর্ট হয়ে চলে গেল। এরপর আমি আমার স্ত্রীর কাছে টেলিপোর্ট হয়ে গেলাম। চলো জেনিফার, আমাদের রাজ্যে। সত্যি বলছো তুমি? আনন্দে তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চলো। চলো। এরপর আমিও জেনিফার মুহূর্তে টেলিপোর্ট হয়ে গোল্ডেন রাজ্যে চলে এলাম। এই রাজ্যের কথা কেউই জানে না, এমনকি ইতিহাসের কোথাও এই রাজ্যের হদিস নেই। আমিও জেনিফার হাঁটতে হাঁটতে আমাদের প্রাসাদের বাইরে দাঁড়িয়ে দেখছি। আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে। এরপর আমরা সরাসরি রাজসভায় উপস্থিত হলাম। আমাদের দেখে সেনাপতি এগিয়ে এলো। কে আপনারা? আপনাদের তো চিনছি না। আমি কথা শুনে সেনাপতির কাঁধের উপর হাত রেখে বললাম, কেমন আছো রিক? আপনি আমার নাম কিভাবে জানলেন? এই নাম তো আমার কিং ছাড়া কারো জানার কথা নয়। একমাত্র তিনিই আমায় একলা পেলে এই নামে ডাকতেন। কে আপনি? আপনার পরিচয় দিন, নইলে আমরা অ্যাটাক করতে বাধ্য হব। আমি কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে আমি আগের রূপে এলাম। আমায় দেখে সাথে সাথে সবাই দ্রুত আমার সামনে এসেই হাঁটু গেড়ে বসে রইল। মাই কিং, আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারি নাই। মাথা নিচু অবস্থায় বলল, এখন এই কথা বাদ দাও, সবাই উঠো। সমস্ত সৃষ্টি আজ ধ্বংসের মুখে, তাই আমাদের সকল কিছু খুব দ্রুতই সমাধান করতে হবে। আমার কথা শুনে সবাই উঠে দাঁড়ালো। এরপর সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে আমরা আমাদের রুমে বিশ্রাম করতে গেলাম। বিশ্রাম নেওয়ার পরে আমি রাজসভায় উপস্থিত হলাম। মাই কিং, আমরা প্রস্তুত আছি, আমাদের আদেশ করুন। আমি এখন দেখতে গেলে ছোট, আগে অনেক যুদ্ধ করেছি। তুমি আমাদের রাজ্যসহ সকল ইউনিভার্সে আমাদের যত সৈন্য আছে সব জায়গায় হতে সবচেয়ে শক্তিশালী 10 জন করে গোল্ডেন সৈন্য আমাদের রাজ্যে পাঠাতে বলো। আজ বিকেলের মধ্যে সবাইকে দেখতে চাই। আর আরেকটা কথা, আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী 19 জন আর তুমি, এই নিয়ে 20 জন এখানে উপস্থিত হবে। বলবে এইসব আমার মানে গোল্ডেন কিংয়ের আদেশ। আমাদের এই রাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিযোগিতা হবে। যে জিতবে তাকে গোল্ডেন কিং নিজ হাতে পুরস্কার দেবে। প্রতিযোগিতা কিভাবে হবে তা আমি তোমায় বলে দিচ্ছি। এ বলে সেনাপতির মাথায় হাত বুলিয়ে দিলাম। এতে আমার হাত হতে কিছু গোল্ডেন আলো তার মাথায় ঢুকলো। এরপর সে কিছুক্ষণ চোখ বন্ধ করার পরে চোখ খুলে অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল, আর আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর সেনাপতি চলে গেল, আর আমি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সবাইকে আদেশ দিয়ে দিয়ে টেলিপোর্ট হয়ে ব্ল্যাক মনস্টার ওয়ার্ল্ডে চলে গেলাম। সেখানে প্রজাদের উপর নির্মম অত্যাচার করা হয়। আমি যাওয়ার পরে আমি একটা স্পেল পড়লাম, এতে আমি একজন সাধারণ মনস্টারে পরিণত হলাম। আমাকে দেখে সেনাপতি আমায় আটকালো। কে তুই? বিনা অনুমতিতে ঢুকেছিস? আমি কিংয়ের সাথে দেখা করতে চাই। কিংয়ের সাথে দেখা করতে হলে আগে তোমাকে ফাইটে জিততে হবে, তাহলে তার দেখা পাবে। আর যদি হেরে যাও তাহলে তোকে সহ তোর পুরো পরিবারকে ধ্বংস করা হবে। বল রাজি? জি রাজি। এরপর সেনাপতি আমায় নিয়ে ট্রেনিং স্টেডিয়ামে চলে গেল। এদিকে আমার সেনাপতি তার সাথে প্রায় 2 লক্ষাধিক খুবই শক্তিশালী গোল্ডেন সৈন্য নিয়ে এলো। এরা এক একজন এতটাই শক্তিশালী যে গডসরা পর্যন্ত তাদের কাছে কিছুই না। এটাই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক বিশাল বাহিনী। এদের সাথে অগণিত গডসরাও এসেছেন কি হয় তা দেখার জন্য। প্রিয় সৈন্যদল, আজকে তোমাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর এক প্রতিযোগিতা হবে। এরকম ভয়ানক প্রতিযোগিতা আজ পর্যন্ত না কোথাও হয়েছে, না কোনো যুদ্ধে। বিজয়ী 100 জনকে পুরস্কার স্বয়ং দা গোল্ডেন কিং দিবেন। এই কথা শুনে সবাই আনন্দে উল্লাসে ফেটে পড়ল। আর ওইদিকে গডসরা চিন্তায় পড়ে গেল, গোল্ডেন কিং কি আবার ফিরে এলো? মাননীয় সেনাপতি, আমার কিছু জানার আছে। হয়তো আমি পরাজিত হব, তার আগে মনে করেন আমার কিছু শেষ ইচ্ছা। বলো বলো। আচ্ছা মাননীয় সেনাপতি, আমাদের কিংয়ের পক্ষে কতজন গডস রয়েছেন? তা জেনে তুই কি করবি?
মনে করেন আমার শেষ ইচ্ছার একটা ইচ্ছা। তাহলে শোন, আমাদের কিং অনেক শক্তিশালী, তার পক্ষে শক্তিশালী 70 জন গডস আছেন। সেনাপতি বুক ফুলিয়ে বললেন, আমি চাই এই 70 জন গডের সাথে ফাইট করতে। তোর যে অবস্থা, আমাদের যে কোনো ছোট এক সৈনিকই তো তোকে মেরে ফেলবে, আর তুই কিনা 70 জন গডদের সাথে ফাইট করবি? অট্র হাসিতে ফেটে পড়ছেন। ধরে নেন না মহামান্য সেনাপতি, এটা আমার জীবনের একেবারে শেষ ইচ্ছা, আর মৃত্যুর আগে একেবারে এতগুলো গডসদের। আচ্ছা, চিন্তা করিস না, আমি কিংকে জানাচ্ছি। কিং এই সকল কথা শুনে হাসিতে ফেটে পড়ছে। ছেলেটার তো ভালোই বুদ্ধি আছে, আজ পর্যন্ত কেউ গর্জের দেখতে পর্যন্ত পারে নাই, আর এই বালকটা মৃত্যুর আগে 70 জন গডের সাথে ফাইট করতে চায়। অনেক উচ্চস্বরে হাসতে লাগলো। জি মাই কিং, এই সুযোগে আমাদের মতো সাধারণ মনস্টারও গডের দেখা পাবে। মাথা নিচু অবস্থায় বলল, ঠিকই বলেছিস। আজকে এই রাজ্যে যত সৈন্য ও প্রজা আছে সবার সামনে ফাইট হবে, আর এই ফাইটে যেমন তারা গডদের দেখতে পাবে, তেমনি মৃত্যু যে কত ভয়ঙ্কর হতে পারে তারাও তা দেখতে পাবে। এরপর কিংয়ের আদেশে পুরো রাজ্যের সবাইকে আসনে বসানো হয়েছে, আর আমাকে স্টেডিয়ামে ঢুকানো হলো। প্রজাদের মধ্যে অনেকেই বলাবলি করতে লাগলো। এরকম আরও অনেকে অনেক রকম কথা বলাবলি করতে লাগলো, আর দুঃখ ভরা চোখ নিয়ে আমার দিকে চেয়ে রইল। সবার চেহারা মলিন। আমি এইসব দেখছি আর শুনছি, আর আমি মনে মনে ভাবছি, আজকেই তোমাদের দুঃখ দূর করে দেব। যারা গড লেভেলে পৌঁছে যাওয়ার পর খারাপ রাস্তা অবলম্বন করে, তাদের ধ্বংস যে কিভাবে হবে তা তারা ভাবতেও পারে না। যার যত ক্ষমতা তার উপরে ঠিক সেই পরিমাণ দায়িত্ব রয়েছে। আমি যখন এগুলো ভাবছি, ঠিক এই সময় পুরো রাজ্য থরথর করে কাঁপতে লাগলো, আর এদিকে সবার কলিজা শুকিয়ে যেতে লাগলো। আর আমি বুঝতে পারলাম যে গডসটা আসছে। হঠাৎ আমার চারপাশে ঘিরে 70 জন গড দৃশ্যমান হলো। আমি তাকিয়ে অবাকের ভান করলাম। গডের মধ্যে একজন, জি মহামান্য গডগণ, তাইলে চলুন ফাইট শুরু করি। কেন, আপনারা কি ভয় পাচ্ছেন আগে আঘাত করতে, নাকি আপনাদের শক্তিতে সন্দেহ আছে? চিন্তা করেন না, আপনাদের বেশি যন্ত্রণা দিয়ে মারব না। আমার এই কথাগুলো শুনে গডদের সাথে কিংয়েরও রাগ অনেক বেড়ে যায়। তবে সে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করতে লাগলো, আর স্টেডিয়ামের সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। এরপর তারা তাদের হাতে লেজেন্ডারি গড সোর্ড আনলো। এরপর সবাই চারদিক দিয়ে একসাথে স্লাইস দিল, আর আমি মুচকি হাসি দিয়ে খুবই স্মুথভাবে সেই স্লাইসগুলো এড়িয়ে অন্য জায়গায় দাঁড়ালাম। এখন আমার এই কাজ দেখে যেন কেউ কারো চোখকেই বিশ্বাস করতে পারছে না। ছেলেটা এমনভাবে এড়িয়ে গেল, মনে হলো এটা তাদের কাছে বাচ্চাদের খেলা মাত্র। কিন্তু এই স্লাইসগুলো যে কতটা শক্তিশালী তা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে, কারণ এত পাওয়ারফুল লিজেন্ডারি গডস ব্যারিয়ার ভেঙে যাওয়ার পথে, আর এর শক্তিশালী ওয়েভের কারণে সবাই উড়ে অনেক দূরের দেয়ালে বাড়ি খায়। এমনকি কিংয়েরও এরকম হয়, কারণ এই স্লাইসগুলো এত শক্তিশালী ও এত দ্রুত গতিতে এসেছে যা কেবল কোনো শক্তিশালী গডসরাই দেখতে পারে। আর কিং যেহেতু প্রায় 80% গডের ক্ষমতার অধিকারী, তাই সেও কিছুটা আন্দাজ করতে পারল। আমার এত দ্রুত গতি দেখে কিংও বড় করে ঢোক গিলল, কী হবে তাই সে ভাবছে। আর অন্যদিকে গডসরাও আমার এই কাজে একটু নয় বরং অনেক বেশি অবাক হয়ে গেল। কি, আপনাদের হাওয়া কি শেষ হয়ে গেল নাকি? কি বাচ্চাদের মতো স্লাইস দিচ্ছেন? পুরো শক্তি দিয়ে আমায় আঘাত করুন, হা হা হা। আমার এই কথা শুনে স্টেডিয়ামে বসা অনেকের মধ্যে এক প্রশান্তির বাতাস বয়ে গেল। তারা ভাবছে হয়তো তাদের অত্যাচারের শেষ দিন বুঝি চলে এলো। সেই গডদের মধ্যে একজন, আমি এক বাচ্চা ছেলে, তোরা তো দেখছি শুধুমাত্র নামমাত্র গড, এছাড়া আর কিছুই না।
এত কম পাওয়ারের স্লাইসগুলোকে বলছিস পাওয়ারফুল? হা হা হা। আমার হাসি যেন তাদের শরীরে কাঁটা দিয়ে উঠল। তারা আমায় আক্রমণ করবে তার আগে আমি বললাম, আমার রাজ্যের ট্রেনিং স্টেডিয়াম এত বড় যে কোটি কোটি মনস্টার এখানে অনায়াসে বসতে পারে, তাই তাদের আর কোনো প্রবলেম হলো না। এখন স্টার ইউনিভার্সের চি গ্যালাক্সি হতে আসা শক্তিশালী গোল্ডেন সৈনিক দলের সাথে একই ইউনিভার্সের পি গ্যালাক্সির টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তোমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করো। আর সবাই লক্ষ্য করুন, প্রথম টুর্নামেন্টে সকল দলকে অংশগ্রহণ করতে হবে। তোমরা তোমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে। যদি কেউ হার স্বীকার করে তাহলে সে স্টেডিয়ামের বাইরে চলে যাবে। মনে রেখো, এই টুর্নামেন্টে তোমার জীবনের ঝুঁকি রয়েছে। তাই আমি আবারও বলে দিচ্ছি, যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না চাও তারা আগেই বলো। এবারও কেউ কিছু বলো না। তাই সবাইকে টুর্নামেন্ট শুরু করতে বলা হয়েছে। স্টেডিয়ামের ভিতরে 200টা ব্যারিয়ার দিয়ে 200টা ফাইট করার স্থান করা হয়। এরপর কার সাথে কার ফাইট তা বলে দেওয়া হয়। আরেকটা কথা বলি, এই টুর্নামেন্টে আমার বন্ধু শুভও এসেছে। লড়াই শুরু হয়ে গেল। মুহূর্তেই চারদিকের বাতাস ভারী হয়ে গেল। আসমান হতে বিদ্যুৎ চমকাতে লাগলো। মনে হচ্ছে এই টুর্নামেন্ট দেখতে প্রকৃতি নিজেও উপস্থিত হয়েছে। শুরু হয়ে গেল রক্তক্ষয়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী এক একজনের আঘাতে পুরো একটা গ্যালাক্সি কেঁপে উঠছে। বিভিন্ন গ্যালাক্সিতে এই পাওয়ারের কারণে সৃষ্টি হচ্ছে বিশাল বিশাল সুপারনোভা বিস্ফোরণ। এই বিস্ফোরণের কারণে বিলীন হয়ে যাচ্ছে অগণিত গ্রহ ও গ্যালাক্সি। হেভেনের গডেরাও বিশাল চিন্তায় পড়ে গেল। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। সেই গডেরা আমায় আক্রমণ করার আগে আমি বললাম, তোমরা থামো, আগে এই ব্যারিয়ারকে তোমরা শক্তিশালী বানাও। আমি চাই না তোমাদের বাচ্চাদের খেলার কারণে অন্যদের প্রবলেম হোক। আমার কথা শুনে সকল গডেরা রাগে ফেটে পড়লো। তবে রাগকে নিয়ন্ত্রণ করে তারা সবাই ব্যারিয়ারকে মজবুত করলো। এরপর সবাই একসাথে আমাকে অ্যাটাক করতে শুরু করলো। তারা আমার দিকে একের পর এক স্লাইস দিতে লাগলো, আর আমি স্মুথভাবে সব স্লাইস থেকে সরে যাচ্ছি। যদিও আমার দিকে প্রচুর পরিমাণে গ্র্যাভিটি অনুভব করছিলাম, কিন্তু এই সামান্য গ্র্যাভিটি আমার কিছুই করতে পারবে না। তাদের অ্যাটাক সবাই দেখতে না পারলেও আমি দেখছি, আর এগুলো খুবই স্লো লাগছিল আমার কাছে। এরপর আমার স্পিড আরও বাড়ালাম। এখন আমাকে গড়েরাও দেখতে পারছে না। এতে সবাই একসাথে জড়ো হয়ে আমায় চারদিকে খুঁজতে লাগলো। হঠাৎ আমি আমার সবার সামনে এসে দাঁড়ালাম। এখন তো তোমাদের লড়াই দেখলাম, এখন আমারটাও একটু দেখাই। এই বলে আমি তাদের দিকে একটা স্লাইস দিলাম। তারা আমার স্লাইস দেখতেই পেল না। এতটা শক্তিশালী ও এত স্পিড হবে তা তারা ভাবতেই পারেনি। চোখের পলকে তাদের শরীরে লাগলো। তাদের সামনে যে 10 জন গড ছিল তারা সেই স্লাইসের কারণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর পেছনেরগুলো কেউ মৃত। এই বলে সবাইকে দ্য 1000 সোর্ড অ্যাটাক করার নির্দেশ দিল। এই শুনে উপস্থিত সবাই অনেক বেশি ভয় পেয়ে গেল। এর সাথে কিংয়েরও রুহু কেঁপে উঠল। কারণ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে বেশি মারাত্মক অ্যাটাক হলো এই 1000 সোর্ড টেকনিক। এই টেকনিকে প্রতি স্লাইডে হাজারেরও বেশি শক্তিশালী সোল্ডের স্লাইড বের হয়ে সরাসরি লক্ষ্য বস্তুকে আঘাত হানে। শত্রু যতই ডিফেন্ডার হোক না কেন, একসাথে বিশাল শক্তিশালী হাজার হাজার স্লাইডকে ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। ইতিহাসে রয়েছে হাজার হাজার বছর পূর্বে গোল্ডেন কিংয়ের সাথে অনেক গডদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। গোল্ডেন কিং তাদেরকে এমন কিছু টেকনিক ও স্পেল শিখিয়েছিলেন যা ছিল ইতিহাসে বিরল। গোল্ডেন কিং বেঁচে থাকতে সেই সকল গডেরা ভালোই ছিলেন। যখন গোল্ডেন কিং মারা যান, তারপর থেকে এদের মধ্যে দুই দল হয়ে যায়। একদল ভালোর পথে আর অন্য দল খারাপের দিকে ধাবিত হয়। তারা উভয় দলেই তাদের বন্ধু গডদের মধ্যে এই সকল টেকনিক ও স্পেল শেয়ার করে। ইতিহাসের পাতায় বলা হয়েছে, গোল্ডেন কিং তার জানার মধ্যে কিছু টেকনিক ও স্পেল মাত্র শিখিয়েছিলেন। এতেই সে সকল গডেরা অন্য সকল গডদের হতে অধিকতর শক্তিশালী হয়। সে সকল টেকনিকের মধ্যে 1000 সোর্ড টেকনিকটা অন্যতম। আমি তাদের সকলের 1000 সোর্ড টেকনিক দিয়ে আমার দিকে আক্রমণ করতে লাগলো, আর আমি আলোর চেয়েও 100 গুণ দ্রুত গতিতে সব স্লাইস
নিখুঁতভাবে কাটাচ্ছি। আমার এত দ্রুত নিখুঁত ডিফেন্স দেখে তারা থমকে যায়। তারা আমায় দেখতেই পাচ্ছে না কই থেকে কই যাচ্ছি। হঠাৎ তাদের পেছন থেকে একটা বিকট হাসির আওয়াজ ভেসে আসলো, হা হা হা। পিছন থেকে আমি হাসতে হাসতে বলতে লাগলাম, হা হা হা, এখন তো দেখছি আপনারা সামান্য এক তুচ্ছ বালকের সাথে পেরে উঠছেন না। আমি তো আপনাদের আঘাতই করলাম না, হা হা হা। হঠাৎ করে আমার এমন আওয়াজ পেয়ে তারা ভয় পেয়ে গেল। তারা আমার দিকে ঘুরে আবারও বললেন, আমার দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে বলল, মাই ডিস্ট্রয়ার গড। সে ডিস্ট্রয়ার গডকে ডাকলেন। মুহূর্তে আকাশ কালো হতে শুরু করলো। পুরো আকাশ জুড়ে বিজলি চমকাতে শুরু করলো। কিছুক্ষণ পরে একটি খুবই উজ্জ্বল আলোর বল লাইটিং গতিতে আমাদের সামনে চলে আসলো। ধীরে ধীরে একটি খুব সুন্দর যুবকে পরিণত হলো। যুবকটি অসম্ভব রকমের সুন্দর। তার মাথার চুল লাল বর্ণের। এক কথায় অনেক সুন্দর ও সুঠাম দেহের অধিকারী একজন যুবক আমাদের সামনে দাঁড়ালো। গড হিলিয়াম, আমায় কি জন্য ডেকেছেন তা জানতে পারি? কি এখানে তো দেখছি অনেক গডেরাই আছেন, কি হয়েছে বলুন তো? আর ওখানে ওই গডদেরকে মেরেছে, আর ওখানে গডদের ছাই। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কার এত বড় সাহস গডদের উপর অত্যাচার করার? কথা বলতে বলতে হঠাৎ রেগে গেলেন। মাই ডিস্ট্রয়ার গড, এই বালকটি এতগুলো গডদের মেরেছে, আমরা এর বিচার চাই। করুণ সুরে বললেন, কি বলছেন এসব? ভ্রুকুচকে প্রশ্ন করলেন। জি মাই গড, এই বালকটি অনেক পাওয়ারফুল। এই বালকটির আচরণ আমাদের মোটেও ভালো মনে হচ্ছে না। এই বালকটি ভবিষ্যতে অনেক ধ্বংসাত্মক হবে, তাই ওকে এখনই শেষ করে দিন। এই সকল কথা শুনে ডেস্ট্রয়ার গড রাগী ভাব নিয়ে আমার দিকে চাইলেন। দেখলেন সামনে এক 14 কি 15 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে কোনো রকমের পাওয়ার ফিল করতে পারছে না, আর তার হাতে একটা খুবই সস্তা সোর্ড রয়েছে। এগুলো দেখে ডেস্ট্রয়ার গড হাসি থামাতে পারল না। এই বাচ্চাটি এই কাজ করতে পারে তা আমি বিশ্বাস করি না। এই বালকটিকে তো যে কোনো গড শুধু চোখের ইশারায় মেরে ফেলতে পারে। হাসতে হাসতে বললেন, কে মেরেছে সত্যি করে বলুন, আমার অনেক কাজ রয়েছে। যদি সময় নষ্ট করার জন্য কোনো ফন্দি করেন তাহলে সবাইকে আমি মেরে ফেলবো। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। তার এরূপ আচরণ দেখে বাকি গডেরা ভেবাচেকা খেয়ে গেল। একদিকে আমি আর অন্যদিকে এই ডেস্ট্রয়ার গড, যার প্রতিটি স্লাইসে ডেস্ট্রয়ার ওরা বেরোতে থাকে। সেই স্লাইস যেদিকে দেয় সেদিকে যা থাকে সব কিছুই ধ্বংস করে যেতে থাকে। অর্থাৎ সেই স্লাইস থামেই না, পুরো একটা ইউনিভার্স ধ্বংস করে অন্য ইউনিভার্সের দিকে যেতে থাকে সেই স্লাইস। তাহলে তো বোঝাই যায় এই ডেস্ট্রয়ার গড কতটা সাংঘাতিক। ড্রেসার গড, আমরা কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না। সত্যি এই বালক আমাদেরকে এমন হাল করেছে আর এই গডদেরকে মেরেছে। মৃত গড ও গডদের ছাই দেখিয়ে বলল, তাহলে তো এই বালকের সাথে ফাইট করতে হয়। ডেস্ট্রয়ার গডের কথা শুনে সকল গড শয়তানি হাসি দিল। আপনারা সবাই এক পাশে দাঁড়ান, আমি এই বেরিয়াটাকে আরো মজবুত করি। তার কথায় সবাই একপাশে সরে দাঁড়ালো। এরপর ডেস্ট্রয়ার গড এই ব্যারিয়ারকে আরও মজবুত করলেন। এরপর ডেস্ট্রয়ার গড এক গড বক্স অ্যাটাক স্পেল পড়লো। এর ফলে আমি একটা বক্সে আটকে গেছি। আমার চারদিকে ভয়ঙ্কর আজব রকমের প্রাণী। তারা যখনই চারদিক হতে আমার দিকে আসতে লাগলো তখনই লাইটিং স্পিডে চারদিকে একটি স্লাইস দিলাম। আমার স্লাইসে সেই প্রাণীসহ পুরো বক্সটি এক বিশাল শব্দ করে বিস্ফোরণ হলো। যখন কোনো নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণ হয়, এটা তার চেয়েও আরও মারাত্মকভাবে বিস্ফোরণ হয়। আমার এ ট্র্যাকটি এতটাই মারাত্মক ছিল যে ডেস্ট্রয়ার গডের সাথে সকল গডেরা সকল ব্যারিয়ার ভেঙে স্টেডিয়ামে ভেঙে অনেক দূরে গিয়ে পড়ল। আর এই ব্যারিয়ারের কোনো ছিটেফোঁটা নেই। ডেস্ট্রয়ার গড অনেক আঘাত পেয়েছেন। সেখানের গডদের মধ্যে যারা অনেকটাই আহত ছিল তারা তৎক্ষণাৎ মারা যায়। এটা দেখে ডেস্ট্রয়ার গড রাগে ফেটে পড়ল। দ্য হাই সুপারনোভা এক্সট্রিম লাইটিং স্পিডে আমার সামনে এসে স্লাইস দিল, আর আমি তৎক্ষণাৎ তার সোর্ডের ব্লেডের মাথা আমার ডান হাতের দুটি আঙুল দিয়ে আটকে ধরলাম। এটা দেখে ডেস্ট্রয়ার গড অনেক রেগে গেল। আমার বুকে খুবই জোরালো লাথি দিল, আর আমি আমার অন্য হাত দিয়ে তার পা ধরে মাটিতে আছাড় দিলাম। আমার আছাড়টা এতটাই মারাত্মক ছিল যে মাটি ভেঙে মাটির প্রায় 5-6 কিলোমিটার
নিচের লার্ভার নদীতে ডেস্ট্রয়ার গড পড়ে গেল। যদিও লার্ভা তার কোনো ক্ষতি করছে না, তবুও তার বিন্দুমাত্র নড়াচড়া করার শক্তি নাই। অনেকক্ষণ মরার মতো থাকার পর কিছুটা শক্তি সঞ্চয় হয়, আর সেই শক্তি দিয়ে বসে মেডিটেশনে বসলো। প্রায় 2 ঘন্টা পরে তার শক্তি আগের থেকে প্রায় 10 গুণ বেড়ে গেল। এবার আর সেই বালকটিকে ছাড় দিবে না। এক্সট্রিম লাইটিং স্পিডে উপরে উঠতে লাগলো। দ্য গোল্ডেন রাজ্য প্রথম ম্যাচ শেষ হয়ে গিয়েছে। শুভর টিম সহ 2000 টিম দ্বিতীয় লেভেলে পৌঁছে গেল। প্রতিটি টিমে 10 জন করে মোট 40,000 সৈনিক দ্বিতীয় লেভেলে পৌঁছে গেল। শুভ তার টিমের সাথে কথা বলতে লাগলো। বাবা গো বাবা, এখানে এত পাওয়ারফুল সবাই, তা আমি চিন্তা করতে পারি না। অল্পের জন্য মরতে মরতেও বেঁচে গেছি। ঠিকই বলেছ, এখানে এক একজন গড লেভেল, তারা অনেক শক্তিশালী। অল্পর জন্য আমরা জিতেছি, আর একটু হলেই হেরে যেতাম। আমার কাছে একটা পাওয়ারফুল স্কিল আছে, এটা হচ্ছে এয়ার ব্লাস্ট। আমি এটা ব্যবহার করলে আশেপাশে যত বাতাস আছে সব বাতাস একসাথে ব্লাস্ট হয়। যখন আমরা প্রায় হেরে যাব তখন এই স্কিল ব্যবহার করব। ঠিকই বলেছ। আর এদিকে আমি সকল গডদের উচিত শিক্ষা দিতে লাগলাম। অবশেষে তারা আমার নিকট ক্ষমা চাচ্ছে। আর আমি যেখানে ডেস্ট্রয়ার গডকে আছাড় মারি, সেখানে এক বিকট আওয়াজ করে ডেস্ট্রয়ার গড বেরিয়ে এলো। এখন ডেস্ট্রয়ার গডের অরা ও পাওয়ার দেখে সকল গড দৌড়ে তার কাছে গেল এবং আমাকে একেবারে শেষ করে দিতে বলল। গডদের কথা শুনে ডেস্ট্রয়ার গড আমার দিকে তাকালেন। প্রথমে তোকে হালকাভাবে নিছিলাম, এখন তুই শেষ। আমি ডেস্ট্রয়ার গড বলছি, এমন কোনো গড নেই যে তোকে বাঁচাতে পারে। এবার মরার জন্য প্রস্তুত হ। এই বলেই ডেস্ট্রয়ার গড দ্য ডেস্ট্রয়ার স্পেল পরে তার সোর্ডে হাত রেখে নিচ হতে উপরের দিকে ঘষা দিল। এতে সে সোর্ড সূর্যের থেকেও অধিক শক্তিশালী আলো ও তাপ বেরোতে লাগলো। এ দেখে সকল গডেরা তার পিছনে দাঁড়িয়ে ব্যারিয়ার দিল, কারণ তারা এখন জানে যে কি হতে চলেছে। আমাকে মারতে আপনি ডেস্ট্রয়ার স্পেল না পড়লেই ভালো হতো, কারণ আপনার এই প্রতিশোধ নেওয়ার জন্য সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। সৃষ্টি জগৎ কী হবে তা তোকে জানতে হবে না, মরার জন্য প্রস্তুত হ। এই বলেই সে তার বিশাল শক্তিশালী স্লাইস দিল, আর আমি তৎক্ষণাৎ স্টেডিয়ামের সবাইকে তাদের নিজ নিজ বাড়িতে টেলিপোর্ট করে দিলাম। হঠাৎ তারা তাদেরকে নিজ বাড়িতে দেখে অবাক হয়ে গেল। তাদের মধ্যে যারা টেলিপোর্ট পারে তাদের মধ্যে অনেকে টেলিপোর্ট হয়ে সেই স্টেডিয়ামে যেতে চাইল, কিন্তু তাদের টেলিপোর্ট কাজ করেনি। তাই সবাই ঘর থেকে বের হলো দেখার জন্য। তারা বের হয়ে দেখল পুরো গ্রহ আলোতে ভরে গেল। তার সাথে তাপমাত্রা এত বেড়েছে যে আশেপাশের গাছপালাও মরে ঢলে পড়ছে। সবাই এত তাপ সহ্য করতে না পেরে নিজ নিজ ঘরে ঢুকে গেল, আর সবাই আতঙ্কিত হয়ে গেল। হয়তো এই যুদ্ধের কারণে আমাদের সহ পুরো গ্রহই ধ্বংস হয়ে যাবে। আমার দিকে স্লাইস ধীরে ধীরে আসতে লাগলো। যখন আমার প্রায় কাছাকাছি আসলো, তখনই আমি আমার হাত দিয়ে আমার সোর্ডে লাইটিং স্পিডে নিচ হতে উপর পর্যন্ত ঘষা দিয়েই আমি বিপরীত খুব ভয়ঙ্কর ও মারাত্মক স্লাইস দিলাম। 2 স্লাইস একসাথে লেগে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে ধ্বংসাত্মক সুনামি তৈরি হলো। এর শক্তিশালী ওয়েভের কারণে আশেপাশের পুরো গ্রহে মরণ ঝড় তৈরি হলো, আর তাপমাত্রা এতটাই বেড়েছে যে এই গ্রহে যত পাহাড় ছিল তাপ সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে গেল, আর নিচের মাটি অগ্নিরূপ ধারণ করলো। আমি সবাইকে টেলিপোর্ট করার সাথেই অটোমেটিক প্রোটেকশন লেয়ার স্পেল পড়ি। এর কারণে তাদেরকে সহ এই পুরো গ্রহের যত প্রাণী আছে সবার চারপাশে প্রোটেকশন লেয়ার তৈরি হয়। তবুও তারা তাদের ঘরবাড়ি সহ এই গ্রহের অপর পাশে উড়ে গিয়ে পড়ল। আর এই কোনো নদী, খাল, সাগর, মহাসাগর মুহূর্তেই শুকিয়ে যায়। এখন মনে হচ্ছে এই গ্রহের থেকেও সূর্যের ভেতরে মনে হয় তাপমাত্রা কম। এই বিশাল সুনামিতে গডেরাও তাদের ব্যারিয়ার সহ কই যে উড়ে গিয়ে পড়ল।
তা আর বলার অপেক্ষা রাখে না। ডেস্ট্রয়ার গডও তার জায়গা থেকে উড়ে 20 থেকে 25 মাইল দূরে ছিটকে পড়লেন। তার সারা শরীরে পোড়া দাগ আর গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে লাগলো। এরপর আমি মুহূর্তেই তার সামনে গিয়ে দাঁড়ালাম। কে তুই? এত ক্ষমতা একজন সাধারণ মনস্টারের কি করে হতে পারে? আপনাকে বেশি শাস্তি দিতে চাইনি, কিন্তু আপনাকে সৃষ্টিকর্তা যে কাজে নিযুক্ত করেছেন সেই কাজ হতে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রতিশোধের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাই এই ছোট শাস্তি আপনার জন্য। আর আমি কে তা খুব শীঘ্রই জানতে পারবেন। গোল্ডেন রাজ্য শুভর টিম সহ আরও 9টি টিম সেমিফাইনালে জিতেছে। এবার তোমাদের আর বেশি কষ্ট করতে হবে না। ফাইনালে তোমাদের 10 টিমের সাথে একজন ছোট বালকের সাথে ফাইট হবে। তোমরা এক একজন গড লেভেলে পৌঁছে গেছো, তাই তোমাদের কাছে হয়তো ফাইনালটা অনেক ইজি লাগতে পারে। আজকে সবাই বিশ্রাম নাও, আগামীকাল হবে আসল ফাইট। সবাই সেনাপতির সব কথা বুঝলেও আসল ফাইট বলতে কি বোঝানো হয়েছে তা কারোরই মাথায় ঢুকল না। যাই হোক, আজকের জন্য সবাই বিশ্রাম নিতে চলে গেল। এদিকে আমার কথা শুনে ডেস্ট্রয়ার গড রাগে ফেটে পড়ল। তোর এত বড় সাহস, তুই আমাকে এই ডেস্ট্রয়ার গডকে জ্ঞান দিস? আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। রাগে হুঙ্কার দিয়ে খুবই কঠোরভাবে কথাগুলো বলল। এই কথাগুলো বলেই ডেস্ট্রয়ার গড অদৃশ্য হয়ে গেল। বিভিন্ন জায়গা হতে স্টার স্লাইস অদৃশ্য অবস্থায় দিতে লাগলো, আর আমি খুবই ইজিভাবে সেগুলো এড়িয়ে যাচ্ছি ও ধ্বংস করছি। হঠাৎ ডেস্ট্রয়ার গড অদৃশ্য অবস্থায় থেমে গেল। এরপর 2 হাত 2 দিকে প্রসারিত করলেন। এতে তার 2 সাইডে বেঁচে যাওয়া 40 জন গড দাঁড়ালো, আর অসংখ্য মৃত গডদের সোল 2 দিকে দাঁড়ালো। হঠাৎ সব গড ও মৃত গডদের সোল ডেস্ট্রয়ার গডের শরীরে প্রবেশ করতে লাগলো, আর ডেস্ট্রয়ার গড খুবই জোরে জোরে গর্জন করতে লাগলো। তার গর্জনে মাটি ফেটে যাচ্ছে, আর পুরো গ্রহে ভূগর্ভস্থ লার্ভা বেরিয়ে লার্ভার সাগরে রূপান্তরিত হলো। আমিও ডেস্ট্রয়ার গড ভাসমান অবস্থায় রইলাম। ধীরে ধীরে ডেস্ট্রয়ার গড বড় হতে লাগলো। একসময় এতটাই বড় হলো যে তার কোমরের নিচ দিয়ে মেঘ দৌড়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন তার আকৃতি কত বড় হবে। তার সামনে একটি অতিকার বিশাল সূর্য দৃশ্যমান হলো। সেটা ধীরে ধীরে বিশাল বড় এক আগুনের সোর্ডে রূপান্তরিত হলো। তা ধীরে ধীরে ডেস্ট্রয়ার গডের শরীরে প্রবেশ করলো। এতে ডেস্ট্রয়ার গড আরও জোরে হুঙ্কার দিতে লাগলো। এর কিছুক্ষণ পরে সে এতটাই বড় হলো যে তার পায়ের গোড়ালির নিচ দিয়ে মেঘ দৌড়ে যাচ্ছে। কত বড় হয়েছে তা ভাবা যায়। আমি একটা নিষ্পাপ পোলা, আমার উপর এত প্রেশার কেউ দেয়? এরপর ডেস্ট্রয়ার গড তার হাত মুঠো করলেন। তার হাতে সেই সান সোর্ড চলে এলো। সে এক গগন কাঁপানো হুঙ্কার দিয়ে আমার দিকে একটা বিশাল স্লাইস দিল। আমি এটা দেখে আমিও শক্তিশালী একটা স্লাইস দিলাম। আমার স্লাইসটা ধ্বংস করে সেই স্লাইসটা আমার শরীরে লাগলো, আর আমি আলট্রা লাইটিং স্পিডে লার্ভার সাগরে পতিত হলাম। আমি লার্ভার সাগরে পতিত হবার পরে আমার পুরো শরীর জ্বলতে লাগলো। আমি সাগরের ভেতরে আরও ভেতরে ডুবতে লাগলাম। আমার পুরো শরীরের মাংসপেশি ঘষে ঘষে পড়ছে, আর এক সময় শুধু হাড় রয়ে গেল। সেই লার্ভাগুলো আমার চোখ, মুখ, কানের ছিদ্র দিয়ে আমার মগজেও প্রবেশ করতে লাগলো। আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আমার ব্রেন এখনও কিছুটা চলছে। আমি চেয়েছিলাম সব কিছু সুন্দরভাবে পুনরায় সাজাতে, যেখানে থাকবে না কোনো অন্যায়, থাকবে না অত্যাচার, থাকবে না ক্ষমতার দম্ভ, এরকম কিছু একটা সাজাতে। গডদের মধ্যে অহংকার, হিংসা, মিথ্যাচার, ছলচাতুরি দূর করতে। হয়তো তা আর হবার নয়। প্রতিটি ইউনিভার্সে যে গোল্ডেন অরা বৃদ্ধি পেয়েছিল তা খুব দ্রুত গতিতে কমে যেতে লাগলো। লিডার কি হয়েছে সেনাপতি? কোথাও কি কোনো প্রবলেম হয়েছে নাকি? একটা খুশির খবর আছে লিডার। কে এমন খুশির খবর সেনাপতি? বিভিন্ন ইউনিভার্সের গোল্ডেনরা খুব দ্রুত গতিতে কমতে শুরু করেছে। খুশিতে কথাগুলো বলল। কি বলছো সেনাপতি? কথাটা ভুল নাকি সত্য? তাহলে তো খুবই ভালো খবর। খুশিতে কথাগুলো বললেন।
আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের প্রবণ গডগণা করেছে বলেছিলেন গোল্ডেন কিং এর আবির্ভাব হয়েছে। তার মানে কি তার সম্পূর্ণ আবির্ভাব হওয়ার আগেই মারা যায়? সেনাপতি, খোঁজ লাগাও কে সে ব্যক্তি যে গোল্ডেন কিংকে মেরেছে। তাকে আমরা বিশেষ মর্যাদা ও বিশেষ পুরস্কার দেব। লিডার, আমারও এরকম মনে হয়েছিল, তাই আমি সব কিছু পর্যবেক্ষণ করার পরেই খোঁজ আনার জন্য বিশেষ কিছু গডদের বিভিন্ন ইউনিভার্সে পাঠিয়ে দিই। বাহ সেনাপতি, বাহ, সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তোমার জন্য আমার পক্ষ থেকেই এই স্যুট তোমাকে উপহার দিলাম। আমি আজ পর্যন্ত এই স্যুট দিয়েই কোনো যুদ্ধ হারিনি। এই বলে গড লিডার তার হাত সামনে আনলেন আর তার হাতে সেই সোর্ড চলে এলো। এরপর সোর্ডটি উঠতে উঠতে সেনাপতির হাতে চলে গেল। সেনাপতি অনেক খুশি হয়ে গেল। তারপর সে সোর্ডটি অদৃশ্য করে লিডারকে সম্মান করে স্থান ত্যাগ করল। আমার আর কোনো ভয় নেই। এটা আমার রাজ্য। আমার রাজ্য আর কেউ কেড়ে নিতে পারবে না। গোল্ডেন রাজ্য। গোল্ডেন রাজ্যের সবাই ও প্রতিটি ইউনিভার্সের সকল গোল্ডেন সৈন্যরা হঠাৎ পুনরায় দুর্বল হয়ে পড়ছে। কি হচ্ছে তা কেউই বলতে পারছে না। শুভদ্রুত সেনাপতির কাছে গিয়ে সম্মান জানিয়ে বলল, সেনাপতি, এসব কি হচ্ছে? আমাদের সবার পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে কেন? আমাদের কিং মৃত্যুমুখে পতিত হচ্ছেন মনে হয়। বলতে বলতে চার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি বুঝি না, যে সব সময় সবার কথা চিন্তা করে, সবার ভালোর জন্য অস্থির হয়ে পড়েন, তার উপরই কেন সৃষ্টিকর্তা এত পরীক্ষা নেন? আমাদের তো গোল্ডেন কিংকে সাহায্য করা দরকার। তা না হলে যে সৃষ্টি অনেক বিপদে পড়ে যাবে। আমি জানি। কি হলো সেনাপতি, আপনি এমন করছেন কেন? কিছু বলুন। সেনাপতি পরে যাবার সময় আমি ধরে ফেলি। ও, আমি এই কথা বললাম। বিদায় বন্ধু, গোল্ডেন কিং আর বেঁচে নেই। তার সাথে আমরা সকলেই কানেক্টেড। তাই আমাদের সহ এই গোল্ডেন রাজ্য ধ্বংস হয়ে যাবে। বিদায় বন্ধু। সব কথাগুলি কেঁদে কেঁদে বললো। শেষের কথাটা সে হেসেই বলল, যে আমার হৃদয়কে কত বিক্ষত করে দিল। আমিও খেতে দিলাম। সেনাপতি আমার। এখানে আমার বলতে শুভকে বোঝানো হয়েছে, আমি বলতেও শুভকে বোঝানো হবে। তা পড়লেই আপনারা আলাদা করতে পারবেন। কুলি একটি গোল্ডেন আলো হয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর ধীরে ধীরে সবকিছু ধ্বংস হয়ে গেল। আমি নিজেকে একটি সবুজ বনের ভিতর আবিষ্কার করলাম। কিছুক্ষণ আগেও এখানে কত বড় রাজ্যটা ছিল। রাজ্যটা কত সুন্দর ছিল, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কত লোক ছিল, আর এখন সবই ধ্বংস হয়ে গেল। সবাই এতটা শক্তিশালী হয়েও কত সুন্দরভাবে মিশে থাকতো। তারা সবাই একে অপরকে নিজের রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসত। সত্যি আমি এখানে এসে বুঝেছি সম্পর্ক কেমন হয়। ভালোবাসা দিয়ে যে সব করা যায়, তা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। আমিও তো একজন গোল্ডেন সৈন্য। যেখানে স্বয়ং গোল্ডেন কিংয়ের সেনাপতি মারা গেল, সেখানে আমি কিভাবে বাঁচলাম? আমি কিছু ভাবতে পারছি না। মাথা ধরে বসে পড়লাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। শুভ, কেমন আছো শুভ? আমি ভালো নেই, মন খারাপ করে বললাম। গোল্ডেন কিং মারা যাওয়ায় তোমার মন এত খারাপ হয়েছে? হ্যাঁ, ও শুধু গোল্ডেন কিং ছিল না, আমার বন্ধুও ছিল। তোমার সাথে গোল্ডেন কিং এর আরেকটা সম্পর্ক আছে, তুমি কি তা জানো? কি সেই সম্পর্ক যা আমি জানতাম না? তাহলে তোমাকে কিছু ইতিহাস জানতে হবে। তুমি প্রস্তুত সে ইতিহাস জানতে? জি, আমি প্রস্তুত। আপনি অনুগ্রহ করে বলুন। তাহলে শোনো, একদিন একটি বালক জন্ম নিল। সেই সময় গডদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গড অফ নিক্সিনের তার স্ত্রী নোভা সেই বালকটির জন্মদাত্রী মা। নিক্সিন ও নোভা খুবই খুশি তাদের সন্তানকে পেয়ে। কিছুক্ষণ পরে পুরো ঘর জুড়ে গোল্ডেন আলোয় ভরে গেল। কিছুটা কমলে দেখতে পায় হাজার হাজার গোল্ডেন পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। গড নিক্সিন সে দেখলো প্রত্যেকেরই তার সমান ওরা ও শক্তির অধিকারী। এ দেখে সে তাজ্জব হয়ে গেল। সে অবাক হয়ে বলল, কে আপনারা আর এখানে কি চাই? এই কথা শুনে তাদের মধ্যে একজন বলে উঠল,
কে আপনাদের কিং? গড নিক্সিন। আপনি এমন এক বালকের বাবা যার শক্তি ও পাওয়ার সম্বন্ধে আপনার বিন্দু মাত্র জ্ঞান রাখেন না। আপনার কোলের শিশুটি হচ্ছেন আমাদের কিং, দ্য গোল্ডেন কিং। এই গোল্ডেন কিংয়ের শক্তিশালী একটা স্যালাইট মনস্টার দূরের কথা, সকল গডেরা একসাথে ফিরাতে পারবে না। সে হবে 1000 পিলার গড। আপনারা হয়তো শুনেছেন ইতিহাসে 9 জন গড ছিল, যারা এতটাই মারাত্মক ছিল যে তাদের সামনে সমস্ত মনস্টার গড কিছুই করতে পারে না। তারা ছিল যেমন শক্তিশালী তেমনি খুবই দয়ালু। ইতিহাসে তাদেরকে 9 প্লেয়ার গড বলা হয়। আর আপনার ছেলে একাই 1000 প্লেয়ার গড। তাহলে বুঝতে পারছেন আপনার ছেলের কাছে আমরা কিছুই না। এরপর সবাই একে একে নিক্সিনের পুত্রের পায়ে চুম্বন করে অদৃশ্য হয়ে গেল। আর নিক্সিন ঠায় দাঁড়িয়ে রইল। তার সাথে স্ত্রী নোভারও কোনো কথাই মুখ দিয়ে বেরোচ্ছে না। কিং বাচ্চা জন্ম দেবার পরে সকল দায়ীদের চলে যেতে বলে, তাই সে তার স্ত্রী ও সন্তান শুধু ঘরে ছিল। তারা ভেবেছিলেন তাদের সন্তান তাদের মতো হবে, কিন্তু তারা ভাবতেও পারেনি তাদের সন্তান এতটা শক্তিশালী হবে। তারপর তারা দুইজনের মিলে নাম রেখে ছেলের নাম রাখলেন নিভান। হ্যাঁ, এই সেই নিভান যাকে সৃষ্টিকর্তা গোল্ডেন কিং রূপে বানিয়েছেন। তাহলে সে কিভাবে মারা গেল? আমার পুরোটা কথা আগে বলতে দাও। কিছু বছর পর একে একে সেই গড নিক্সিনের আরো 2 ছেলে ও 1 মেয়ে জন্ম নেয়। মেয়েটার নাম ছিল লোরা, যাকে বলা হয় প্রিন্সেস লোরা। আর সেই ছেলেগুলোর নাম পর্যায়ক্রমে নিভ ও শুভ। নিভ ছিল মেঝো ছেলে আর শুভ ছিল ছোট ছেলে। আর সবার ছোট ও নয়নের মণি ছিল তাদের বোন লোরা। নিভকে তার বাবা এক মাস্টারের কাছে পাঠিয়ে দেন। নিভের ছিল সবকিছু ধ্বংস করার ক্ষমতা, আর শুভর ছিল গোল্ডেন অরা ধারণ করার ক্ষমতা। শুভর বেলায় অনেকগুলো গোল্ডেন বার্ড এসে শুভর কপালে চুম্বন করে যায়, আর যাওয়ার আগে পাখিগুলো বলে যায় শুভ নিভানের পরে সবচেয়ে পাওয়ারফুল হবে। নিভের ডিস্ট্রয়ের পাওয়ার সবার উপরে কাজ করলেও শুভর শরীরে তার কোনো পাওয়ারই কাজ করতে পারবে না। একমাত্র শুভই নিভকে কন্ট্রোল করতে পারবে। যদিও নিভান নিভকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু নিভান তার 2 ভাই ও বোনকে কখনোই কন্ট্রোল করবে না। দরকার পড়লে সে নিজেই মারা যাবে, তবুও তাদেরকে একটু আঁচড় লাগতে দেবে না। আমার নামটা সেখানে জড়ালো কিভাবে? আমার পুরো কথাটা আগে শোনো, এরপর সবকিছু জিজ্ঞেস করার করো। হ্যাবেন, মাই লিডার, ইনি সে গোল্ডেন কিংকে মেরেছে। কে তুমি আর কিভাবে মেরেছ? লিডার কথা শুনে ভাবল সেটা গোল্ডেন কিং হলেও হতে পারে। সে সেই লোকটিকে স্নাক গডে রূপান্তরিত করল। এরপর তাকে হ্যাবেনের একজন সদস্য বানালো। সে এত কিছু পেয়ে সে তো অনেক খুশি হলো। এদিকে আমার সাথে পাঞ্জা, আমার সাথে ট্যাক্কর দেব, আমার সাথে সেই ট্যাক্কর দিবে, তার মৃত্যু এভাবেই হবে। এরপর ডিস্ট্রয়ার গড একটা স্পেল পড়ল, আর সাথে সাথে লার্ভা পুনরায় মাটিতে পরিণত হলো। এরপর ধীরে ধীরে সে স্বাভাবিক আকার ধারণ করল, আর সাথে সকল গডদের তার শরীর হতে বের করে দিল। শুধু অসংখ্য গডদের সোল মুক্ত করল না, কারণ ডিস্ট্রয়ার গড চায় পাওয়ার। সেই হ্যাবেনে প্রবেশ করলে স্বয়ং গড লিডারও আতঙ্কিত থাকে। আমার হাড়গোড় এক সময় এক খালি মাঠে পড়ল। আমার যেহেতু বিন্দুমাত্র বোঝার ক্ষমতা ছিল তা থেকেই বোঝাচ্ছি, কিন্তু আমি বুঝছি না আমি সত্যি মরে গেছি নাকি বেঁচে আছি। এর গোল্ডেন কিং, আপনি মারা যাননি। আপনি আমার রাজ্যে আছেন। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনার জন্য এই পুরো ইউনিভার্স অপেক্ষা করছে। আর আপনি এই বিন্দুমাত্র আঘাতে মারা যাবেন তা হয় না। আমি আগে আপনাকে পুনরায় ঠিক করি, পরে বাকিটা বলছি। পর ধীরে ধীরে আবার আমার পুরো হাড়গোড়, মাথা ও মাথার মগজ প্রচণ্ড রকমের জ্বালা করছে। এর চেয়েও মৃত্যু ভালো ছিল। ধীরে ধীরে আমার হাড়ে মাংস তৈরি হতে লাগলো। এরপর তার ভেতর বিভিন্ন শিরা উপশিরা তৈরি হতে লাগলো। এরপর চামড়া হতে লাগলো। আমার ক্ষয়প্রাপ্ত মাথার মগজও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আমার পুরো শরীর ঠিক হয়ে গেল। আগের চেয়েও 1000 গুণ অধিক শক্তিশালী লাগছে। আমার পুরো শরীরের কালার হচ্ছে ডার্ক গোল্ডেন।
মানে গোল্ড, তবে ডার্কের মধ্যে। এর মধ্যে আমার অজানা অনেক স্পেল ও এর ব্যবহার মাথায় চলে এলো। আমি মাথায় হাত দিয়ে দেখে আগের তুলনায় চুলগুলো দারুণ। আমি পেরেছি। দ্য মিলিয়ন সুপ্রিম বিং এর পাওয়ার আমি খুব শীঘ্রই পেতে চলেছি। তখন এই সৃষ্টি দেখবে এক নতুন ধ্বংস খেলা। সবাইকে আমার পায়ের তলায় রাখবো, কেউ ফেরাতে পারবে না। শুভ ও বৃদ্ধ। আচ্ছা দাদু, এরপর কি হলো? বৎস, তুমি কি আমায় এর আগে কি দেখেছো যে দাদু বলছো? দয়া করে রাগ করবেন না, আপনি তো দাদুর মতোই দেখতে, তাই দাদু বললাম। এরপর কি হলো? আমায় দাদু নয় মাস্টার বলবে, কারণ আমি ছিলাম গোল্ডেন কিং এর মাস্টার। আমার নাম মাস্টার লি। বুক ফুলিয়ে কথাগুলো বললেন। আপনার যে অবস্থা, আপনি তো ঠিকমতো দাঁড়াতে পারছেন না, তাইলে আপনি কিভাবে গোল্ডেন কিং এর মাস্টার ছিলেন আর এখন আমারও মাস্টার হবেন? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সর্বশক্তি দিয়ে আমায় অ্যাটাক করো। চান্স একবারই। যদি তুমি আমায় বৃদ্ধ বলে করুণা করে কম পাওয়ার দিয়ে অ্যাটাক করো, তাহলে এর ফল কি হবে তা তুমি জানো না। লাঠিটা দুই হাতে আঁকড়ে ধরে খুবই কষ্টে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটার দম আছে বলতে হবে, ঠিকমতো দাঁড়াতে পারছেন, আবার বলে আমি যেন আমার সব পাওয়ার দিয়ে তাকে অ্যাটাক করি। তার বর্তমানের অবস্থা থেকে তাকে পরাজিত করতে আমার বিন্দুমাত্র পাওয়ারই যথেষ্ট। মনে মনে কথাগুলি বললাম। ওদিকে বৃদ্ধ লোকটি আমার মাইন্ড রিড করে মনে মনে হাসতে লাগলো। এরপর আমি সেই বৃদ্ধ লোকটার দিকে আমার হাত তাক করে দ্য ফায়ার বক্স ব্লাস্ট স্পেল পড়লাম। পড়ার সাথে সাথে বৃদ্ধের চতুর্দিকে একটি আগুনের বক্স তৈরি হলো। এরপর সম্পূর্ণরূপে আগুনে বৃদ্ধ ডেকে গেল। আমি দেখলাম যুদ্ধ ওই একইভাবে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আগুনের কারণে বৃদ্ধকে আর দেখতে পেলাম না। এদিকে আমিও অনেক চিন্তায় পড়ে গেলাম। আমি নর্মাল স্পেলের জায়গায় মিডিয়াম লেভেলের স্পেল পড়ে ফেলেছি। এখন বৃদ্ধ লোকটির কী হবে? কিন্তু আমার হটকারিতার জন্য নিষ্পাপ বৃদ্ধ লোকটির প্রাণটাই হয়তো যাবে, আর আমি এমন কারোর সাথে করব না। আমি এদিকে চিন্তা করছি, ওদিকে বিশাল এক বিস্ফোরণ ঘটল। শব্দ শুনে আমি সামনে তাকালাম। হয়তো বৃদ্ধ লোকটির চিহ্ন পাওয়া যাবে না। দোয়া পরিষ্কার হতে দেখলাম। হঠাৎ আমার এই পরিবর্তন দেখে আমি নিজে অবাক হয়ে সামনের লোকটার দিকে তাকিয়ে রইলাম। গোল্ডেন কিং, আমি হচ্ছি দ্য সুপ্রিম পিলার অফ ড্রাগ গড। আপনি তো জানেনই একজন সুপ্রিম পিলার অফ দ্য ড্রাগ গডের পাওয়ার কেমন হতে পারে। আমি আপনার শরীরে গোল্ডেন কোরের পাশাপাশি সুপ্রিম ড্রাগ গডের কোডও তৈরি করেছি। এখন আপনি আগের তুলনায় দ্বিগুণ ক্ষমতার অধিকারী হয়েছেন। আপনি এখানে বসে সমস্ত ড্রাগ পাওয়ার ও গোল্ডেন পাওয়ার একসাথে করার জন্য মেডিটেশন করুন। আপনার এই কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত চোখ খুলবেন না। লোকটি মানে সুপ্রিম ফিলার অফ ডার্ক গডের কথা মতো আমি বসে দণ্ডমগ্ন হয়ে রইলাম। এভাবে কতদিন রইলাম তা বলতে পারবো না। আমি কিছুতেই এক করতে পারছি না দুটোকে। যখনই এক করব তখনই তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। হচ্ছেই না। এদিকে আমার রাগ আরও বেড়ে যেতে লাগলো। দুই শক্তি একসাথে না করতে পারলে আমি দুই শক্তি একসাথে ব্যবহার করতে পারবো না। তাই আমি আরও বেশি চাপ প্রয়োগ করলাম। হ্যাবেন রাজগুরু, এই অসময়ে এখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু পেয়েছেন নাকি? মাই লিডার, আমার গণনা বলছে সুপ্রিম বিইংরা জেগে উঠেছে। তাহলে তো ভালোই। তাদের হাতে বিভিন্ন ইউনিভার্সেস শান্তি প্রতিষ্ঠা করা যাবে। খুশি খুশি ভাব এনে বললেন। না, এবার হবে উল্টো। মানে কি রাজগুরু, বুঝিয়ে বলুন। মিলিয়নের বেশি সুপ্রিম বিয়ন্ডের সোল জীবিত হয়ে যাচ্ছে। এগুলো একজন কন্ট্রোল করছে। কে সে? লুসিফার, যে আজ হতে লাখো কোটি বছর আগে থেকেই সে চেষ্টা করে যাচ্ছে সকল সুপ্রিম বিইংদের শক্তি নিজের মধ্যে নেওয়ার। কিছুদিন আগে তার সেই চেষ্টা সফল হয়। তার রূপ সে বিভিন্ন ইউনিভার্সে ছড়িয়ে দিয়েছিল। প্রতিটি রূপই এখন মেডিটেশনে বসা অবস্থায় আছে। এক একটা করে সুপ্রিম বিইং সোল তাদের ভেতরে প্রবেশ করছে। তাদের এই মেডিটেশনের ভাঙতে কেবল গোল্ডেন কিং পারতেন। সে তো আর নেই। এখন আমরা কি করব লিডার? গোটা বিশ্বজগৎ যে আজ ধ্বংসের মুখে।
ঠিক বলেছ রাজগুরু। গোল্ডেন কিংকে যদি আমরা সাহায্য করতাম তাহলে এর একটা সমাধান হতো। আমি কোনোভাবে পারছি না গোল্ডেন ও ডার্ক পাওয়ারকে একত্রিত করতে। আমি এখনও জানি না এখনও পারবো কি না, তারপরে ট্রাই করে যাচ্ছি। আরও 2 মাস পরে আজ আমি পেরেছি আমার ডার্ক পাওয়ার ও গোল্ডেন পাওয়ার একত্রিত করতে। আমার এই 2 পাওয়ার মিলে তৈরি হলো গোল্ডেন ডার্ক। আজ হতে আমার নতুন অধ্যায় শুরু হবে। ব্যাপারটা খুব ভালোই। আগে ছিলাম গোল্ডেন কিং আর এখন আমি হলাম গোল্ডেন ডার্ক কিং। আজ হতে আমার মাস্টার আরেকজন বৃদ্ধি পেয়েছে। একজন ছিলেন দ্য সুপ্রিম পিলার অফ গোল্ডেন গড লি, আর এখন হচ্ছেন সুপ্রিম পিলার অফ ডার্ক গড। আমি হয়তো অনেক পাওয়ারফুল, কিন্তু এই 2 মাস্টারের পাওয়ারের কাছে আমার পাওয়ার কিছুই না। হাজার হাজার শুকরিয়া আমার সৃষ্টিকর্তার প্রতি। তিনি অনেকের উসিলায় ধীরে ধীরে আমায় প্রস্তুত করেছেন এক মহাযুদ্ধের। আমি আজকে চোখ খুলে আমার ডান হাত সামনে বাড়ালাম। আমার ডান হাত হতে ডার্ক ও গোল্ডেন পাওয়ার একত্রে বেরিয়ে সামনের এক বস্তুকে আঘাত করলো। আমার পাওয়ার স্পর্শের সাথে সাথে সেটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হলো। আমি নিজেই অবাক হলাম আমার পাওয়ার দেখে। তখনই পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। অন্ধকার কাটতে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন সুপ্রিম পিলার অফ ডার্ক গড। আমি সাথে সাথে বুকে হাত দিয়ে মাথা সামান্য ঝুঁকে তাকে সম্মান জানালাম। তুমি খুবই বুদ্ধিমান, আমায় খুব সহজেই তোমার মাস্টার বানিয়েছ বর্ষ। এখন তোমাকে আমার মাস্টার দ্য আল্টিমেট সুপ্রিম বিইং পিলার অফ মিলিয়ন গড তার কাছে নিয়ে যাব। সৃষ্টি আর মাত্র কয়েক বছর পরেই দেখতে পারবে এক বিশাল ধ্বংস। লুসিফার ধীরে ধীরে এক বিশাল শক্তিশালী হচ্ছে। তার লক্ষ্য আমার মাস্টারের মতো শক্তিশালী হওয়ার, আর সে ধীরে ধীরে তার সমান বা তার থেকে আরও বেশি পাওয়ারফুল হবে। আমার মাস্টার ও আমরা সবাই মিলে লুসিফারকে হারাতে পারতাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। আমার মাস্টারের আয়ুকাল আর বেশি দিন নেই, কয়েক বছরের মধ্যেই তিনি মারা যাবেন। এর আগে যদি মাস্টারের সমান শক্তিশালী কাউকে না পাওয়া যায়, তাহলে যত ইউনিভার্স আছে, যত মাল্টি ইউনিভার্স আছে, যত গ্যালাক্সি আছে, সকল জায়গায় যত মাস্টার ও গডেরা মিলেও লুসিফারকে থামাতে পারবে না। তুমি কি প্রস্তুত মাস্টারের কাছে যাবার? আমি কখনো মিথ্যার সাথে আপোষ করিনি। সবসময় সকলের ভালো ছাড়া খারাপ চাইনি, আজও চাইব না। সবাইকে ভালো রাখতে যদি আমায় মরতেও হয় তারপরও আমি রাজি। মাস্টার, আমি প্রস্তুত, আমায় নিয়ে চলুন। আমার কথায় মাস্টার অনেক খুশি হলেন। এরপর হঠাৎ আমায় সহ পুরো জায়গা অন্ধকার হয়ে গেল। অন্ধকার কাটতেই দেখলাম আমরা এক কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমায় নিয়ে মাস্টার সেই ঘরের দিকে হাঁটতে লাগলাম। মাস্টার, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছিল। আমি জানি তুমি কি বলতে চাও। শোনো, ইতিহাসে মনস্টার গড, সুপ্রিম বিইং ও লুসিফারের কথা উল্লেখ আছে, কিন্তু আমাদের মাস্টারের কথা কোথাও উল্লেখ নেই। আমরা চাইলে হয়তো পুরো ইউনিভার্স শাসন করতে পারি, কিন্তু আমরা সবাই কিছুই করি না। আমরা সবাই খুবই সাধারণভাবেই চলতে পছন্দ করি। আমাদের সবচেয়ে বেশি প্রিয় জায়গা সেই সব গ্রহ যেগুলো খুবই দুর্বল প্রাণীর বসবাস। আমরাও সেই সকল জায়গাতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সবাইকে সাহায্য করতে, সবার দুঃখের সময় সবার পাশে থাকতে বেশি পছন্দ করি। আমরা যত সুপ্রিম পিলার অফ গড আছি, আমরা সবাই একই রকম। অনেক কথা হয়েছে, এবার দাঁড়িয়ে থাকো, আমি ভেতরে যাচ্ছি। আমরা কথা বলতে বলতে ঘরের একেবারে সামনে চলে এসেছিলাম। এর কিছুক্ষণ পরে মাস্টারের সাথে একজন অতিশয় বৃদ্ধ আসলেন। মাস্টার তার হাত নিজের কাঁধে এনে ধরে ধরে আনছেন। আমি এটা দেখে সেই বৃদ্ধ লোকটির অন্য পাশে গেলাম। আমিও তার অন্য হাত আমার কাঁধে রাখার জন্য উঠাতে চাইলাম, কিন্তু তার হাত এত ভারী যে উঠাতেই পারছি না। এরপর আমার সর্বশক্তি প্রয়োগ করলাম, তবুও হচ্ছে না। আর আমিও নাছোড়বান্দা, উঠাবই। আমার এই কাণ্ড কারখানা আমার মাস্টারও সেই বৃদ্ধ লোকটি দেখতে লাগলো। অনেকক্ষণ ট্রাই করে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমি গোল্ডেন কিং নিভান, আর এখন আপনার ছাত্র হতে এসেছি। দয়া করে আমায় ফিরাবেন না। বৃদ্ধ মাস্টার আমার মাস্টারের দিকে তাকিয়ে বললেন, দয়া করে আমায় ফিরাবেন না। আপনি তো জানেন লুসিফার এই পুরো সৃষ্টি জগৎ ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে। দয়া করে আমায় শিক্ষা দিন। আমি এখানে বৃদ্ধ মাস্টারকে মাস্টার 1 ও দ্য সুপ্রিম পিলার অফ
ডার্ক গড মাস্টারকে মাস্টার 2 বলবো বোঝার জন্য। হ্যাবেন সেনাপতি রক্তাক্ত অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে রাজসভায় উপস্থিত হলেন। কি হয়েছে সেনাপতি? তোমার এমন হাল হলো কিভাবে? রাজগুরুকে খবর দাও। কিছুক্ষণের মধ্যেই রাজগুরু চলে এলো। মাই লিডার, আমি গণনা করে দেখলাম সামনে আসতে চলেছে এক মহাপ্লাবন যা লুসিফার সৃষ্টি করবে। আর আমি এও দেখলাম এক উজ্জ্বল আলো আসবে যার রং লাল, কালো, গোল্ডেন, সবুজ, নীল ও ধূসর ও রংধনু রঙের। সেই আর মানুষকে দেখা যায়নি। জানি না সেই ব্যক্তি আদৌ ভালো না খারাপ, তা পরেই জানা যাবে। ধন্যবাদ রাজগুরু, এখন আপনি আসতে পারেন। এই শুনে রাজগুরু সেই স্থান ত্যাগ করলেন। তোমরা এই সৃষ্টিতে যত গড ও গড লিডার আছে সবার সাথে যত দ্রুত সম্ভব আলোচনা করো। আমাদের সবাইকে দ্রুত যুদ্ধ নামতে হবে। লুসিফার আর সকল কপি রূপকে তার মধ্যে নেওয়ার আগে সব কপিকে যেভাবে হোক ধ্বংস করতেই হবে, তা না হলে এই সৃষ্টিকে বাঁচানো সম্ভব নয়। 3 মাস আগের সেই শুভ ও সেই বৃদ্ধর কাহিনী। কি শুভ, তোমার তো কোনো পাওয়ারই নেই। এই দেখো, আমার জামার সুতো পরে নাই, তাহলে ভেবে দেখো তুমি কত বাচ্চা এখনো। আমি একটা সাধারণ অ্যাটাক করি, দেখি কিভাবে ফেরাও। এই বলে বৃদ্ধ তার লাঠি দিয়ে শুভর দিকে বাতাসে বাড়ি দিল। এতে তার লাঠি হতে এক প্রকার তরঙ্গ বের হলো যা শুভ দিকে যেতে লাগলো। সেই তরঙ্গটি শুভর দিকে যেতে লাগলো। শুভ তার সর্বশক্তি দিয়ে একটা ব্যারিয়ার দিল। আশ্চর্যের বিষয় হচ্ছে সেই তরঙ্গটি খুব সহজেই ভেদ করে শুভর শরীরে লেগে যায়, আর এতেই শুভ অজ্ঞান হয়ে পড়ল। এ দেখে মাস্টার লি হাসতে লাগলো। এরপর সে তার ডান হাত সামনে বাড়িয়ে দিল। তার হাত হতে কিছু গোল্ডেন আলো শুভর শরীরে প্রবেশ করল, আর এতেই শুভর জ্ঞান চলে আসলো। আর চোখের পলকেই শুভ হিল হয়ে গেল। শুভর জ্ঞান ফিরতেই চিৎকার দিয়ে দূরে চলে গেল। কি আপনি আমায় মারবেন না প্লিজ, আমি এখনো বিয়ে করিনি। বৎস, তুমি হলে আমার শিষ্য, তোমাকে আমি কিভাবে মারতে পারি বলো তো? আমি কি মাস্টার হিসাবে গ্রহণ করবে নাকি ফিরিয়ে দেবে? আগে আপনার সম্পূর্ণ ওরা দেখান, তারপর ভেবে দেখবো। বৎস, আমি কে তা তুমি আমার সাধারণ একটা অ্যাটাকে বুঝতে পেরেছ। আমি যদি আরেকটু শক্তিশালী অ্যাটাক করতাম তাহলে তোমার কোনো চিহ্নই থাকতো না। আর বৎস, আমার ওরা দেখার মতো শক্তিশালী তুমি হও নাই, আগে হয়ে নাও। তাইলে আর কি করার, আমি আপনাকে মাস্টার হিসেবে মেনে নিলাম। বর্তমানে আমি ট্রাই করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই সেই গ্লাসটি ভাঙা তো দূরের কথা, সামান্য নাড়াতেই পারছি না। এভাবে কেটে গেল 7 দিন। আজকে প্রতিজ্ঞা করলাম, হয় এই গ্লাসকে ভাঙবো আর না হয় মরবো। আমি আমার 2 পাওয়ার একসাথে উপরে ছুঁড়ে দিলাম। এরপর আমার সোল পাওয়ার আমার ছুঁড়ে মারা পাওয়ারের দিকে ছুঁড়ে মারলাম। এতগুলো পাওয়ার যাবার ফলে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার এই সর্বশেষ পাওয়ারফুল অ্যাটাক যদি ব্যর্থ হয় তাহলে আমি আর বেঁচে উঠব না। আমার সেই পাওয়ারফুল অ্যাটাকটা আকাশে ঘুরতে লাগলো। এই ইউনিভার্স সহ আশেপাশে সব ইউনিভার্সের আনাচে কানাচে গোল্ডেন ও ডার্ক পাওয়ার আছে, সব কিছু আমার সোল পাওয়ারের ভেতরে দিচ্ছে। আমার এই পাওয়ারটা এতটাই মারাত্মক যে লুসিফারের যতগুলো কপি মানে রূপ আছে সবার ভেতরে যত ডার্ক পাওয়ার আছে সবগুলো চুম্বকের মতো টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে লুসিফারের কপিদের আর ডার্ক পাওয়ার থাকবে না। তাই মুহূর্তেই সকল কপি টেলিপোর্ট করে লুসিফারের দেহে প্রবেশ করতে লাগলো। হঠাৎ করে লুসিফারের এত পাওয়ার একসাথে লুসিফারের দেহে প্রবেশ করার জন্য লুসিফার সহ্য করতে না পেরে গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করছে। কিছুক্ষণ পরে লুসিফার সম্পূর্ণ ধোঁয়া হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। লুসিফারের আশেপাশে যারা ছিল তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কি হইল তারা এর কিছুই জানে না। একসময় সকল পাওয়ার আমার সোলের ভেতর প্রবেশ করানোর পরে সোলও আমার পাওয়ার একত্রে মিলিত হয়ে এক বিশাল শক্তিশালী পাওয়ারফুল হয়ে সেই গ্লাসটিকে আঘাত করে। এর ফলে গ্লাসটির মাঝ বরাবর
ফাটল ধরে দুই দিকে পড়ে যায়। এরপর আমার সোল ও আমার পাওয়ার একত্রে মিলিত হয়ে আমার শরীরে প্রবেশ করলো। আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি একটা কুঁড়ে ঘরে শুয়ে আছি। আমার পাশে বসা আমার দুইজন মাস্টার। মাস্টার, আমি চলে যাই। আপনার শিষ্য এবার আপনি বুঝে নেন কিভাবে তাকে শেখাবেন। গোল্ডেন কিং, আমি চাই তুমি বেঁচে থাকলে আবার দেখা হবে। এই কথাটা শুনে আমার আত্মা তো যায় যায় অবস্থা। আমি বেঁচে থাকলে মানে এই বুড়োটা কি আমায় মেরে ফেলবে নাকি? এসব আমি মনে মনে ভাবছি। আমার দুই মাস্টার আমার মাইন্ড রিড করে মুচকে মুচকে হাসতে লাগলো। আচ্ছা, 10 বছর পর। প্রিয় বৎস, তোমার শিক্ষা সমাপ্ত হয়েছে। তোমাকে যা শিক্ষা দিলাম তা ভালো কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি। মাস্টার, আমায় দোয়া করুন যাতে আমি সর্বদাই সৎ পথে থাকতে পারি। যাও বৎস, প্রস্তুতি গ্রহণ করো এক মহাযুদ্ধের। তোমার দুই ভাই খুব শীঘ্রই চলে আসবে। আচ্ছা মাস্টার, আমি এখন বেরিয়ে পড়ছি। গোল্ডেন কিং ও তার বর্তমান মাস্টার। আমি যা জানি তা খুবই অল্প সময়ের মধ্যে শিখে গেছো। তোমার সাথে আমি ফাইনাল ফাইট করতে চাই। যদি জিতে যাও তবে বুঝবো আমার শিক্ষা কাজে লেগেছে। মাস্টার। এরপর মাস্টার আল্ট্রা লেজেন্ডার মাল্টিপল এক্সট্রিম ওয়েপনকে ডাক দিলেন। হাতে বিশাল শক্তিশালী একটি লাঠি চলে এলো। লাঠিটা বিভিন্ন রঙে রাঙানো, মনে হচ্ছে যেন রঙের সমুদ্র এই লাঠিটা। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এর কিছুক্ষণ পরে মাস্টারের কথায় আমার ধ্যান ভেঙে যায়। নিবন, তুমি যদি আমায় হারাতে পারো তাহলে তোমায় একটা উপহার দেব যা তোমার যুদ্ধে মাত্রাধিক সাহায্য করবে। আপনার যা ইচ্ছে মাস্টার। তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আমায় আঘাত করো। আমি এই কথা শুনে আমি দুই হাত দুই দিকে দিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও মারাত্মক দুইটি সোর্ডকে আহ্বান করলাম। এই সোর্ড দুটিকে 30,000 বছর আগে নিজের আয়ত্তে আনতে তার হাজার হাজার বছর লেগেছে। এতদিন আহ্বানে এই সোর্ড তার হাতে আসেনি, আজকে কেন জানি মনে হচ্ছে আসবে, তাই আহ্বান করলাম। অনেকক্ষণ কেটে গেল, সোর্ডের কোনো নামগন্ধ নাই। মাস্টার আমার এই অবস্থা দেখে হাসতে লাগলো। আমি এটা দেখে রাগে থরথর করে কাঁপতে লাগলাম। আমার সোর্ড আমার ডাকে আসছে না, এটা আমার জন্য অনেক অপমানজনক। এর মধ্যে মাস্টারও হাসছে, যা আমি মেনে নিতে পারছি না। আমি আমার আসল ফর্ম নিলাম। আগের তুলনায় এখন অনেক গুণ বেশি গোল্ডেন ও ডার্ক ওরা বেরোতে লাগলো। এবার আমি রাগে গর্জন করতে করতে আহ্বান করলাম। হঠাৎ এই পুরো জায়গা ভয়ঙ্কর রকমের তুফান বইতে লাগলো। আকাশের রং মুহূর্তেই পরিবর্তন হয়ে রক্তবর্ণ ধারণ করলো। জয় লুসিফারের জয়। বাহিরে ও ভিতরে লুসিফারের জয়গান হচ্ছে, কারণ সুদীর্ঘ 10 বছর পর আজ লুসিফারের জ্ঞান ফিরবে। বিকেলের দিকে লুসিফার চোখ খুলল। লুসিফার চোখ খুলে দেখলেন ডানে তার শয়তান উজির, বামে রাজগুরু। তারা দুজনেই তার দুই পাশে বসে আছে। তার পিচাস বউ তার পা টিপে দিচ্ছে। আচ্ছা উজির, আমার কি হয়েছিল? আপনার শরীরে একসাথে সকল সুপ্রিম বিইংদের পাওয়ার ও সোল প্রবেশ করায় আপনি জ্ঞান হারান। সুদীর্ঘ 10 বছর পরে আপনার জ্ঞান ফিরল। কি বলছো উজির? এত বছর আমি কিভাবে অজ্ঞান হতে পারি? এটা প্রায় অসম্ভব। মাই লর্ড, একসাথে মিলিয়নেরও বেশি সুপ্রিম বিইংদের সোল পাওয়ার আপনার মতো আশায় আপনার অমরত্ব সিল প্রায় ভেঙে গিয়েছিল। রাজগুরুর গণনা অনুযায়ী সেই সময় যদি 8-10টি সুপ্রিম বিইংদের সেল পাওয়ায় আপনার শোলে প্রবেশ করত, তাহলে এক বিশাল ব্লাস্টে আপনি মারা যেতেন। এজন্যই আপনার জ্ঞান ফিরতে এত বছর লেগেছে। লুসিফারের জয় হোক মাই লর্ড। শয়তান উজিরার যা বলছে তা ঠিক বলেছে। আমি গণনা করে দেখছি, সেদিন এই ইউনিভার্স সহ আশেপাশের সব ইউনিভার্সের আনাচে কানাচে যত ডার্ক ও গোল্ডেন পাওয়ার রয়েছে, কোনো এক বিশেষ শক্তি সে সকল পাওয়ার চুম্বকের মতো টেনে নিচ্ছিল। কি সেই পাওয়ার তা আমি আজও খুঁজে পাইনি। যতই গণনা করি তার ধারে কাছে যেতে চাই, ততবারই আমার যজ্ঞের সকল কিছু এক মহাশক্তিশালী কিছুকে ধ্বংস করে দেয়। মাথা নিচু করে বলল, লুসিফারের জয় হোক মাই লর্ড। এখন আপনার কেমন লাগছে?
আমার ভেতর কোনো পাওয়ার ফিল করতে পারছি না। লুসিফার তার 2 হাত উঁচু করে তাকিয়ে দেখে বলল, আচ্ছা যাই হোক মাই লর্ড, দ্য সোর্স অফ পাওয়ার অফ দ্য লুসিফার ট্রি, এর কথা মনে আছে মাই লর্ড? হ্যাঁ, মনে নেই আবার? আমি শুধু ওই গাছটার সাথে পারি না। আমার সকল পাওয়ার শুষে নিয়ে পুনরায় তার 10 গুণ আমার দিকে ছুঁড়ে মারে, আর এতেই আমি পুরো 1 বছর কোমায় চলে গিয়েছিলাম। আজ সেই গাছের নাম আজ নিচ্ছ কেন? এখন আপনি অনেক পাওয়ারফুল, আপনার জানা সবচেয়ে কম পাওয়ারের একটাই অ্যাটাক করে দেখান। আপনার যদি সেই ক্ষমতায় এসে থাকে তাহলে এই অ্যাটাকই যথেষ্ট সেই গাছকে ধ্বংস করতে। মাই লর্ড, শয়তান উজির ঠিক কথাই বলেছেন, আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। তোমরা ঠিকই বলেছ, চলো যাওয়া যাক। এরপর শয়তান সেই গাছটির কাছে গিয়ে একটা টোকা দিল। টোকার ফলে যে তরঙ্গ বেরোলো সেটা গিয়ে গাছটিকে ধাক্কা দিল, আর অমনি গাছটি এক বিশাল শব্দ করে ধ্বংস হয়ে গেল, আর তার নিচ হতে বেরিয়ে এলো দ্য লুসিফার্স গ্রেট স্টোন এবং দ্য ডেস্ট্রয়ার টাইম অ্যান্ড ইউনিভার্স লুসিফার সোর্ড। এই দুটো মহামূল্যবান জিনিস পেয়ে লুসিফার অনেক 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 খুশি হলো। আকাশ ভয়ানকভাবে রক্তবর্ণ ধারণ করতে লাগলো। হঠাৎ আকাশ ভেদ করে 2টি সোর্ড লাইটিং স্পিডে আমার 2 হাতে আক্রমণ করলো। আমার 2 হাত ও 2টি সোর্ড নিচে পড়ে রইল, আর আমি ব্যথায় জোরে জোরে চিৎকার করছি। আপনারা কি এমন কোন ঘটনা আজ পর্যন্ত শুনেছেন? নিজের ওয়েপেন নিজের কাছে আহ্বান করায় সেই ওয়েপেন তার মালিককে এভাবে শাস্তি দেয় না। মাস্টার এরকম একটা কাহিনী দেখবে তা আশা করেনি। নিজের সোর্ড আহ্বান করায় এভাবে ভয়ানকভাবে আঘাত করে তা তার বোধগম্য হচ্ছেই না। শুভ আবার তার আপন গ্রহে চলে গেল। সুদীর্ঘ 10 বছর পর তার আপন বাসস্থানে যাওয়াটা যে কতটা আনন্দের, যার সাথে এরকম হয়েছে সেই বলতে পারবে। সেই এক মুহূর্ত দেরি না করে চোখের পলকে তার বাসার দরজার সামনে চলে গেল। শুভ বর্তমানে যে স্পিডে গেল তা টেলিপোর্ট করার থেকেও 1000 গুণ দ্রুত গতি ছিল। দরজার সামনে গিয়ে তার ছোট্ট বোনের কান্নার শব্দ পেয়ে দ্রুত গতিতে ভেতরে ঢুকল। ভেতরে গিয়ে তার বোনকে দেখতে পায় না, কিন্তু কান্নার আওয়াজ পাচ্ছে। নাবা নাবা নাবা, আমার বোন তুমি কোথায়? এই নামের রহস্য কয়েক পর্বেই পাবেন। ভাইয়া তুই কই ভাইয়া, আমি তোকে দেখতে পাচ্ছি না। কান্না করতে করতে বলল, বোন আমি গড়ের মধ্যেই, তুই কই বোন? শুভ কেঁদে কেঁদে ডাক দিল, ভাইয়া শয়তান কিং আমায় একটা বাক্সে বন্দি করে রেখেছে, আমায় তাড়াতাড়ি মুক্ত কর ভাইয়া, আমার মাকে শয়তান কিং বন্দি করে রেখেছে। এই কথা শুনে শুভ দ্রুত গতিতে বক্সটার কাছে গিয়ে স্পর্শ করল, আর বক্সটা মুহূর্তের মধ্যে বিশাল শব্দ করে ফেটে গেল। ভেতরে একটা ছোট পাথরের ভেতরে আমার ছোট্ট বোনটা, আমি স্পর্শ করতে যাব তখনই। ভাইয়া এটা স্পর্শ করে কোনো লাভ নেই, এটা স্পর্শ করলে তোমার মৃত্যুও হতে পারে, এটা কিং ছাড়া কেউ ভাঙতে পারে না। এই কথা শুনে আমি একটা মুচকি হাসি দিয়ে পাথরের দিকে হাত বাড়িয়ে দিলাম, আর আমার বোনটা অবাক হয়ে তাকিয়ে আছে। বারবার না করতে লাগলো, আর আমি মুহূর্তেই স্পর্শ করলাম। স্পর্শ করতে বিশাল শব্দ করে পাথরটা ফেটে গেল। মুক্ত হয়ে আমার বোন স্বাভাবিক আকারে ফিরে এলো। এরপর আমায় জড়িয়ে ধরে আমার ছোট্ট বোনটা হাওমা করে কেঁদে উঠল। কিছুক্ষণ পর আমি বোনকে বললাম, আমি গিয়ে মাকে নিয়ে আসছি, তুই একটু অপেক্ষা কর। মা মনে হয় আর বেঁচে নেই। কান্না করতে করতে বলল, কেন কি হয়েছে বোন? মাকে ওরা রাক্ষস মনস্টারদের কাছে দিছে। কান্না করতে করতে বলল, কখন দিছে? আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। তার প্রাসাদ এত দূরে, টেলিপোর্ট হয়ে যেতেই 20 সেকেন্ড লাগবে। মাকে বাঁচানো মনে হয় আর যাবে না। অপেক্ষা কর, আমি আসছি। না, আমাকে কিছু বলতে না দিয়ে আমি দৌড় দিলাম। চোখের পলক ফেলার আগে চলে গেলাম প্রাসাদে, খুঁজতে লাগলাম মাকে। হঠাৎ মায়ের কণ্ঠ শুনে সেদিকে দৌড় দিলাম। গিয়ে দেখি মা নিচে পড়েছে। সেখানে রাক্ষসগুলো আছে, রাক্ষসগুলোর উপরে হাত দিয়ে রাখছে। আমি তাদেরকে সুপার লাইটিং স্পিড মাকে দৌড়ে আবার উপরে চলে এলাম। কি হলো তা কেউ বুঝতে পারেনি।
আমার দেখে মা আমার জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলেন। বাবা, আমার কলিজার বাবাটা, কই ছিলি এই কয়দিন? জানিস তোকে কত জায়গায় খুঁজেছি। তো মা, আমি চলে এসেছি। কে এই ছেলে? তোর এত বড় সাহস কি করে হয়? আমার দেয়া সাজা বাদ দিস। কে তুই? কি? ও হচ্ছে আমার ছেলে শুভ। মাথাটা নিচু করে নম্রভাবে বললেন, এতদিন ছিল না, আর এখন কই থেকে আসলো তোর ছেলে? তোর কি আদৌ বিয়ে হয়েছিল নাকি নষ্টামি করে বেড়াতিস? আচ্ছা বাদ দে, আমি তোকে আবার বলছি, তোর মেয়েকে আমার পছন্দ হয়েছে। তোর মেয়েকে আমার শয্যার দাসী বানিয়ে রাখবো, অর্থের কোনো অভাব হবে না। আর যদি না দিস তাহলে তোদের দুজনকে এখনই মেরে ফেলবো। এই কথা শুনেও আমার মায়ের কোনোভাবেই অনুভূতি দেখলাম না। আমার যে মায়ের রাগের কারণে এক সময় লক্ষ লক্ষ গ্রহ ধ্বংস হয়ে গেছে, আর সেই মা এখন মাথা নিচু করে মাটির দিকে চেয়ে আছে। আমি এটা সহ্য করতে পারছি না। মা, তুমি কি এদেরকে শাস্তি দিবে না? তারা কিভাবে তোমাকে আমার নিষ্পাপ বোনকে নিয়ে কথা বলছে, তুমি কি এর কিছু করবে না? বাবা, আমরা তো নিচু জাতের মনস্টার, আমাদের শক্তির তুলনায় তারা অনেক শক্তিশালী। ওদেরকে মেরে ফেলো। এই ছেলের কত বড় সাহস আমাকে শাস্তির কথা বলে! মেরে ফেলো ওদের। এই কথা শুনে আমাদের লক্ষ্য করে, বিশেষ করে আমার সবাই স্নাইস দিতে লাগলো। আমি না ফিরিয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম। সব স্লাইস আমার শরীরে লাগছে, আর প্রতিবার আগুন জ্বলে উঠছে, যেমন বিদ্যুৎ ঘর্ষণ লাগলে যেমন হয়। আর এদিকে আমার মা মাটিতে নিচে তাকিয়ে রইল। মা, তুমি তোমার স্বরূপে ফিরে আসো মা। হে ডেথ কুইন, হে আমার মা, আপনি সবাইকে শাস্তি দিন। সৃষ্টিতে পাপ বেড়ে গেছে। আমার কথা শুনে মা এখনো সেভাবে দাঁড়িয়ে আছে। ডেড কুইন? যে তার সন্তানদের বাঁচাতে পারে না সে নাকি ডেড কুইন? এই, কে কোথায় আছিস? ওর মেয়েকে নিয়ে আয়, আমরা সবাই ওর মেয়েকে ধর্ষণ করব। তাও ওদের সামনে। গোল্ডেন কিং ও মাস্টার। আমি ব্যথায় জোরে চিৎকার দিচ্ছি, আর মাস্টার অবাক হয়ে তাকিয়ে রইল কি হয় তা দেখার জন্য। কিছুক্ষণ পর আমার দুই সাইডের দুই সোর্ড আমার দুই হাতকে ধীরে ধীরে গোল্ডেন ধোঁয়ায় পরিণত করে নিজের ভেতরে ঢুকিয়ে নিল। এরপর ধীরে ধীরে দুটি সোর্ড হাওয়ায় মিশে গেল। ওয়েপেন কানেক্ট। বাহ, ভালোই। ধীরে ধীরে পুনরায় আমার দুই হাত গজিয়ে উঠল। এরপর আমার হাতের মুঠোয় আমার দুটি সোর্ড দৃশ্যমান হলো। মাস্টার, আপনি প্রস্তুত? বাহ, তোমার অ্যাটিটিউড দেখে আমার ভালো লেগেছে, কিন্তু বেশি অ্যাটিটিউড আমার পছন্দ না। এই বলেই মাস্টার আমার দিকে তার লাঠি দিয়ে হাওয়ায় বাড়ি দিলেন। তার লাঠির আঘাতে যে তরঙ্গ বের হয়েছে তা আমার দিকে ধেয়ে আসছে। আমি আমার দুইটি সোর্ড একসাথে করলাম। এর ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণের কারণে আশেপাশের সকল নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সব কিছু মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। এই বিস্ফোরণ এতটাই মারাত্মক ছিল যে মাস্টারের আঘাত করা তরঙ্গে আঘাত করে, ফলে দুই তরঙ্গ এক বিশাল শক্তিশালী ব্লাস্ট হলো। এই বিস্ফোরণের প্রভাবে আমি কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়লাম। আমি উঠে দেখলাম মাস্টার সে আগের জায়গায় দিব্যি দাঁড়িয়ে আছে। আমি এটা দেখে অনেক বেশি অবাক হলাম। একজন লোকের ঠিক কতটা শক্তি হলে এরকম পরিস্থিতিতে ঠিক আগের মতো দাঁড়িয়ে থাকতে পারে? আমি আর ভাবলাম না, আমি উঠে দাঁড়ালাম। এরপর আমার শরীরের সকল শক্তি দিয়ে একটা স্লাইস দিলাম। আমার স্লাইসটা এতটাই ধ্বংসাত্মক যে পুরো মহাশূন্যে বিশাল বিশাল সুপারনোভা বিস্ফোরণ হতে লাগলো। তারায় তারায় ঘর্ষণ লেগে সব ধ্বংস হতে লাগলো। মাস্টার তার লাঠি সরিয়ে একটা ঘুষি মারলেন। এই ঘুষিতে যে তরঙ্গ বেরোলো তা আমার স্লাইসে লেগে আবারও বিশাল শব্দ করে ধ্বংস হয়ে গেল। আবারও আমি অনেক দূরে উড়ে গিয়ে পড়লাম। আমি বুঝতে পারছি না এই বুড়োটার শরীরে এত শক্তি আসলো কোথা থেকে। আমি উঠে সিদ্ধান্ত নিলাম তাকে সামনাসামনি সোর্ডের ফাইট করব। আমি তাই আমার সর্বোচ্চ স্পিডে তার কাছে যাচ্ছি। আমি সামনে গিয়েই তার গলা বরাবর স্লাইস দিলাম, আর সে তার ডান হাতের দুই আঙ্গুল দিয়ে আমার সোর্ডের ব্লেড আটকালো। এরপর তার সেই দুই আঙ্গুল দিয়ে একটু চাপ দিতে আমার সোর্ডের ব্লেড ভেঙে গেল। এটা কি করে সম্ভব? আমার এই দুই সোর্ডের সামনে কেউ দাঁড়াতে পারে না, আর এই বুড়োটা কীভাবে ভাঙলো? এবার আমি এতটাই রেগে গেলাম যে সে আমার মাস্টার তা আমি ভুলেই গেলাম। আমি আমার ফাইটিং অ্যারাউন্ড স্পেল পড়লাম। এতে আমি সেই মাস্টারের চারদিকে ঘুরতে লাগলাম। এটা হচ্ছে ধাঁধার মতো। এখানে অসংখ্য আমি হলাম, তবে আমি কিন্তু একজন। যদি আমায় আঘাত করে তাইলেই সব আমি মুছে যাবে। এরপর চারদিক হতেই মাস্টার স্লাইস দিতে লাগলাম।
প্রস্তুত হও সৃষ্টি জগৎ ধ্বংস হবার জন্য। নিশ্চয়ই। তোমরা সকল ইউনিভার্স ও সকল গ্যালাক্সিতে চলে যাও। আমরা আর 2 দিন পর একসাথে আক্রমণ করব। 2 দিন পরে আসছে শয়তানি রাত, যা কোটি কোটি বছর পরও একবার আসে। সেই রাতে আমরা শয়তানেরা অনেক শক্তি পাব। সেই রাতে সকল শয়তানের শয়তানি যজ্ঞ করবে। সেই রাতে সকল শয়তানের শয়তানি যজ্ঞ করবে। এর পরের দিনই এই সৃষ্টির বিনাশ। এই কথা শুনে সেনাপতি সকল শয়তানদের নিয়ে চলে গেল বিভিন্ন ইউনিভার্সে ও গ্যালাক্সিতে। আমি তোমাকে এতবার যেহেতু বলার পরও তুমি তোমার স্বরূপে এসে পাপীদের সাজাতে চাও না, তাহলে তাই হোক। এই কথা শুনে শুভর মা শুভর দিকে তাকিয়ে আবারও মাটির দিকে তাকিয়ে রইল। আজকে আমার জীবন ডেথ কুইন তোমার নামে উৎসর্গ করলাম। আমি তোমায় আমার এই জীবন দিয়ে আহ্বান করছি, ডেথ কুইন। শুভ তার সোর্ড দিয়ে এক কোপে নিজের মাথা আলাদা করে ফেলল। এরপর শুভর শরীর মাটিতে পড়ে গেল। হঠাৎ যে এরকম একটা ঘটনা হবে তা কেউই আশা করেনি। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। চারপাশে এত পরিমাণ অন্ধকার হলো যে রাতেও মনে হয় না এতটা অন্ধকার কখনো হয়েছে। এখানে অনেকেই ম্যাজিক ব্যবহার করে আলো জ্বালাতে চেয়েছিল, কিন্তু কারোর কোনো পাওয়ারই কোনো কাজ হচ্ছে না। চারদিকে হইচই পড়ে গেল। নাবাকে আনতে যে সকল সৈন্যরা রওনা দিয়েছিল, মাঝ রাস্তায় নেমে গেল অন্ধকার। তারা কোন দিকে যাবে তা ভেবে পাচ্ছে না। এমনকি তাদের কোনো ম্যাজিকও কাজ করছে না। পুরো গ্রহ জুড়ে হইচই পড়ে গেল। মাস্টার ও গোল্ডেন কিং আমার সর্বশক্তি দিয়ে অ্যাটাক করতে লাগলাম। হঠাৎ আমাদের জায়গায় ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। শুধু তাই নয়, আমাদের কোনো ম্যাজিকই কাজ করছে না। নিবান, এটা কি তোমার কোনো পাওয়ার নাকি? এটা সম্ভবত অসম্ভব রকমের শক্তিশালী। এই অন্ধকারে আমার পাওয়ারেও কোনো কাজ করছে না। মাস্টার, এটা আমার কোনো পাওয়ার না। আমারও কোনো পাওয়ার কাজ করছে না। আপনি কোথায় মাস্টার? আপনাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাদের মাঝে মাস্টার লি উপস্থিত হলেন। ক্ষমা করবেন আপনাদের এখানে এই সময় আসার জন্য। নিভান, তুমি যত দ্রুত সম্ভব সিউ গ্যালাক্সির পিউ গ্রহে চলে যাও। সেখানে স্বয়ং ডেথ কুইন উপস্থিত হয়েছেন। সে এতটাই মারাত্মকভাবে রেগে আছেন, সে হয়তো তার আগে এই সমগ্র। মাস্টার লি, এই ডেথ কুইনের বিষয় তো আমি কখনো শুনিনি। এই ডেথ কুইন হচ্ছেন তোমার মা। আমি তো এর কিছুই জানতাম না। হ্যাঁ নিভান, আর দেরি করো না। তোমার মাকে দ্রুত শান্ত করো। যাও, সেখানে তোমার মাকে পুনরায় নিজের রূপে আনানোর জন্য তোমার ছোট ভাই শুভ নিজেকে বলিদান করেছে। কি বলছেন এসব? দ্রুত যাও নিভান। এরপর আমি এক্সট্রিম লাইটিং সুপার টেলিপোর্টেশন স্পিডে উড়ে যেতে লাগলাম। আমার উড়ার পথে যেটাই ধাক্কা লাগছে, মুহূর্তেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। ডেস্ট্রয়ার গড, কি হচ্ছে এইসব? আমার প্রাসাদের সকল আলো নিভে গেল কেন? আর আমি কোনো ম্যাজিক পাওয়ার ইউজ করতে পারছি না কেন? এমন সময় মাস্টার লি উপস্থিত হলো। ডিস্ট্রয় গড নিভ, দ্রুত সিউ গ্যালাক্সির পিউ গ্রহে চলে যাও। সেখানে স্বয়ং ডেথ কুইন এসেছেন। আর হ্যাঁ, ডেথ কুইন হচ্ছেন তোমার মা। কি বলছেন এইসব? ডেড কুইন কিভাবে আমার হতে পারে? আর আপনি কে? আমি হচ্ছে তোমার বড় ভাই গোল্ডেন কিং এর মাস্টার লি। বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। তুমি দ্রুত যাও। তোমার মা মানে ডেথ কুইন প্রচন্ড রেগে আছেন। তোমার ছোট ভাই শুভ নিজেকে বলি দিয়ে তাকে আহ্বান করায় তিনি প্রচুর পরিমাণে রেগে আছেন। এখন তাকে শান্ত না করলে হয়তো সৃষ্টি জগৎ পুরোই ধ্বংস হয়ে যাবে। আর হ্যাঁ, সেখানে তোমার ভাই গোল্ডেন কিং রয়েছেন। এরপর তারা দুই ভাই প্রচণ্ড গতিতে উড়ে যেতে লাগলো। কি হতে যাচ্ছে পরবর্তী সিজনে?